সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমরা, এটা না তো আমাদের এমসিকিউ ফাইল যেটা ওইটা। আচ্ছা আচ্ছা, এমসিকিউ ফাইল। আপনি ওই যে গতদিন আমাকে যেভাবে বলছেন যে মানে জাস্ট বেসিক যে কনসেপ্ট গুলো দরকার এগুলোর জন্য যে এমসিকিউ গুলো সলভ করা যায়, মানে এইভাবে বুঝলে আমার জন্য হয়ে যাবে আশা করি। যেমন হচ্ছে একটা এমসিকিউ আরো কত ভাবে হতে পারে, সেগুলোও দেখা হয়েছে। আচ্ছা, গতদিন আমরা মনে হয় কোন কোন দেখছিলাম। তাহলে নিচে আসেন, না এদিকে যাও হয়নি। আচ্ছা, এইখানে আপনাদের টাইম সিরিজে যেটা আছে না, এটা আপনার ওই জি। লেকচারটা ফুল পড়তে হবে, কারণ এটা টেক্সট বেস তো। হুম এখানে হুম হুম। ওরকম বোঝানোর তেমন কোনো কিছু নেই আপনার। আপনি যেই লেকচারটা আমার দিছিলেন না, জি জি, ওখানে টাইম সিরিজের বিষয় আছে তাই তো? হ্যাঁ, ওইখানে হচ্ছে টেক্সট আছে, যেটা ওই টেক্সটটা পুরো পড়ে ফেলবেন আপনি, তাহলে এই অংশটা পারবেন। আমি দেখছি এইটা, আমি যেই বই পড়ে আসছি কিংবা যেই টেক্সট পড়ে আসছি সেখান থেকে একটু ভিন্ন আছে তো আপনাদের সবকিছুই। তো আপনি ওই টেক্সটটা পড়লে এগুলো পারবেন, ওই টেক্সটের মধ্যে এগুলো না আছে। আচ্ছা, একটু উপরে যান। আম, আমাদের গতদিন আলোচনা করা হয়েছিল কোন পর্যন্ত? আচ্ছা আচ্ছা, এগুলো আলোচনা হয়নি কত। জি, উপরে আরো আছে। আচ্ছা, ডামি ডামি ভেরিয়েবল, ভেরিয়েবল। এটা নিয়ে আমরা কথা জি বলছিলাম। জি। এবং তারপরে ওই যে ফার্স্ট অফ নো অল লিনিয়ার রিলেশনশিপ বিটুইন, এই পর্যন্ত হয়েছে আমাদের। জি। এই পর্যন্ত কথা এসে। এবং কনফিডেন্স ইন্টারভাল এখান থেকে শুরু হবে। ঠিক, ঠিক আছে, এখন কথা তো শুনতে পাচ্ছেন। জি, এখন শোনা যাচ্ছে। যে এরপরে কি হবে জানি। what is the correct interpretation of 95% confidence interval for regression coefficient beta 1 in the concept of linear regression? ঠিক আছে, তো জি। এই জিনিসটা বোঝার আগে আমরা একটু কনফিডেন্স ইন্টারভালের বেসিক জিনিসটা নিয়ে একটু কথা একটু বলে আসি। তো মেনলি আমরা কনফিডেন্স ইন্টারভাল অনেক কিছুর জন্য পেতে পারি। তো মেনলি আমরা যেটা দিয়ে আইডিয়াটা জেনারেট করবো সেটা হচ্ছে মিন। আর পপুলেশন মিনটাকে আমরা মিউ লিখি, আর স্যাম্পল মিনটাকে আমরা লিখি হচ্ছে এক্সপার্ট। এক্স বার। এটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন। স্যাম্পল মিনটাকে আমি লিখি হচ্ছে এক্স বার। তো এখানে আমরা তো পপুলেশন, মানে পপুলেশন মিনের যে রেঞ্জটা সেটা আমি বের করব এই এক্স বার দিয়ে। সেটা কি কি করে হবে? সেটা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু আপনার হচ্ছে, এখানে আমি লিখলাম ভেরিয়েন্স অফ এক্স বার, এটার উপরে রুট। আর এই ভেরিয়েন্স অফ এক্স বার কি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার, মানে রুট করলে মানে এই ফর্মুলাও যেই কথা এই ফর্মুলা আছে। এখন এইটা মানে কি বোঝায়? এইটা মানে বোঝায় কি যে আপনার 1 মাইনাস আলফা ইন্টু 100% কনফিডেন্স ইন্টারভাল। তো সেটা কোনটাকে বোঝায় এই যে এটা? এইখানে আলফা ছিল না, এখানে আলফার কারণে এটাকে আমরা বলছি জি। 1 মাইনাস আলফা ইন্টু 100% কনফিডেন্স ইন্টারভাল। এখন এই জিনিসটা কেমনে হয় সেটা আমরা একটু কথা বলি। মানে এটা হচ্ছে আর কি থিওরি বলতে পারেন। এখন আপনারা যদি বলে কি যে 95% কনফিডেন্স কনফিডেন্স ইন্টারভাল, তো আগে আমরা 95% এরিয়া নিয়ে চিন্তা করি যে 95% এরিয়া জিনিসটা কেমন। যেরকম আমার কাছে যদি এরকম একটা নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ থাকে, তো আমরা তো জানি এই কার্ভের নিচে টোটাল যে এরিয়াটা হবে, আমি যদি দেখাই, এই টোটাল এরিয়ার মানটা হবে হচ্ছে, টোটাল এরিয়ার মানটা হচ্ছে 1। টোটাল এরিয়ার মানটা 1, এটা কেমনে মনে রাখতে পারেন? আপনি তো স্ট্যাটিস্টিক্স এর না, ফাঁকিবাজি দিয়ে মনে রাখতে পারেন। যেরকম আমরা যখন ম্যাথ করতাম, বৈদিক নিয়মে ম্যাথ করতাম, কিংবা হচ্ছে যখন ওই যে বাবার সম্পত্তি ভাগাভাগি হইতো, তখন টোটাল সম্পত্তি আমরা গণনা করতাম না, যে জি। টোটাল জমির পরিমাণটা হচ্ছে 1, সেখান থেকে কত অংশ বেড়ে যাচ্ছে। তো এইখানেও যখন আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলি, তখন ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের
কার্ভের নিচের যে টোটাল এরিয়াটা সেটা হচ্ছে 1। আর এটা একটা পিডিএফ এর শর্ত, যদিও এই কথাগুলো আপনার মাথার মধ্যে ঢুকবে না। আপনি এটা বলে হচ্ছে শান্তি পান, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে মানে ফুল রেঞ্জের মধ্যে যদি আমরা এই বরাবর তো আমি এক্স এর ভ্যালুগুলো দেই, এই জি। বরাবর এক্স এর ভ্যালুগুলো দিই, এই এক্স এর ফুল রেঞ্জের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তাহলে এই এরিয়াটা হবে 1। এটা পিডিএফ এর একটা শর্ত। তো আপনি তো আর এটা মনে রাখতে হবে না, আপনি ওইটা মনে রাখবেন যে হচ্ছে টোটাল সম্পত্তি, টোটাল 1। টোটাল সম্পত্তিকে যেরকম আমরা 1 ধরে কাজ করি, এখানেও একটা কার্ভের নিচে যদি মনে করেন এই কার্ভটা এরকম হয়, তাহলে এই কার্ভের এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু, এই টোটাল এই এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে 1। কারণ আমরা এই কার্ভ দ্বারা বের করি হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি সর্বোচ্চ মানটা হতে পারে 1। বুঝতে পারছেন? জি। এখন এই 1 মানে হচ্ছে আমি 100% কনফিডেন্স। 100% কনফিডেন্স কিরকম? মনে করেন একটা 50 মার্কের পরীক্ষা হয়েছে, তো আপনি 100% কনফিডেন্স কি যে আপনি আচ্ছা, আপনার সাউন্ডের ওখান থেকে একটু বাড়ায় রাখেন তো সাউন্ডটা, যদি বাড়ানোর অপশন থাকে একটু। হ্যাঁ, এবার শুনতে পাইনি। আমার মনে হয় এটার হচ্ছে সেটিংস এর সমস্যা হয়েছে। আমি যখন মানে একদম প্রথম দিন সেট করছিলাম, সেখানে হয়তো আপনার ওইটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া আছে, এটা হতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম, এখন তো মনে হয় জোরে শোনার কথা। হ্যাঁ, হ্যাঁ। তো না আমি মানে রেকর্ডটার ক্ষেত্রেও ভালো হবে। আমি এখানে সাউন্ড হয়তো বা বাড়ায় রাখছি, কিন্তু রেকর্ডটা আপনার ওখান থেকে হচ্ছে মূলত, হুম, মানে কথা তো আপনি বলছেন, এই জন্য আপনার ওখানে সাউন্ডটা বাড়ায় রাখতে বললাম। আচ্ছা। তো এখানে 50 মার্কের একটা পরীক্ষা নেওয়ার কথা বলতেছি, তার মানে আমাদের এই এক্স বরাবর হলো মার্ক আমি বলতেছি। তো 50 মার্কের একটা পরীক্ষা নিলে মার্কটা 0 থেকে 50-এর মধ্যেই হবে, স্টুডেন্ট এরকম হতে পারে। তো টোটাল আপনি এখানে কত পার্সেন্ট কনফিডেন্স যে আপনি 0 থেকে 50-এর মধ্যে পাবেন? 50 মাসের একটা পরীক্ষা, তাহলে কি আপনি 100% কনফিডেন্স না? জি। তার মানে এই দিক দিয়েও বলতে পারি কি যে ফুল কনফিডেন্স, তার মানে এটা হচ্ছে 100% কনফিডেন্স। এখন মার্ক 50 কিন্তু কনফিডেন্স লেভেল 100%, 50 মার্কের যেহেতু টোটাল 1। পরীক্ষায়, না না, 50 মার্কের পরীক্ষা আপনি ওই পরীক্ষা দিলে মার্ক 0 থেকে 50-এর মধ্যে পাবেন, কিংবা 0 অথবা 0 থেকে বেশি, 50 অথবা 50-এর থেকে কম মার্ক পাবেন। এটা জি, কি 100% না? জি, জি। তার মানে 100%, হ্যাঁ। এই এই যে এক্স এর যে ভ্যালু, সেটা ফুল রিজনটাকে কভার করে ফেলতেছে না? হ্যাঁ, তা এখন এখানে পার্সেন্টে কনভার্ট হচ্ছে 100%। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখানে আমি যদি বলি কি যে 95% কনফিডেন্স ইন্টারভাল, 95% কনফিডেন্স, এটার মানে কি হবে? এটার মানে হচ্ছে আমাদের ফুল কার্ভের এরিয়াটা ছিল, এই এরিয়াটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে কি, এই যে এই এরিয়াটা ছিল হচ্ছে আমাদের 1। এই টোটাল এরিয়াটা ছিল কি আমাদের 1। আর 95% কনফিডেন্স মানে হচ্ছে এই কার্ভ থেকে এমন একটা এরিয়া সে কনসিডার করবে, এমন একটা রিজন সে কনসিডার করবে যে রিজনের এরিয়াটা হবে 0.95। বুঝতে পারছেন? জি, কথাটা আরেকবার একটু রিপিট করবেন। বলতেছি কি যে যখন আমি ওই যে একটা কার্ভের নিচে টোটাল এরিয়াটা হচ্ছে 1, আর 1 হওয়ার কারণে আমি বলতেছি 100%। আর আমি 95% কনফিডেন্স, এটার মানে আমি বলতেছি কি যে এই কার্ভের 0.95। এই কার্ভের নিচে এমন একটা এরিয়াকে আমরা ধরবো যেটা, এটা একটা সিমেট্রিক কার্ভ, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আপনাদের কথাবার্তা আছে, এটা এটা হচ্ছে আমাদের মিউ। মিউ এর সাপেক্ষে এদিকে যতটুকু এরা, এদিকে যতটুকু এরা, এই টোটাল এরিয়াটা মিলে হবে হচ্ছে আপনার 0.95। যেরকম এটা আপনার এই মার্কের দিয়েই বলি কি যে আপনি যে হচ্ছে 50 মার্কের আমাদের এক্সাম ছিল, সেই এক্সামের মনে করেন 50 মার্কের মধ্যে আপনি মিন বের করে পাইছেন আচ্ছা, 30। আপনি বলেন। কি একটু রাউটারের কাছে আছেন নাকি? আপনার কথা বেঁধে আসছে। যদি রাউটারের কাছে না না, যেতে এখন থাকেন, একটু ফুল, রিকোয়েস্ট করবো এখন তো যাতে। আমার আমার তো এখানে না, না, একদম ফুল ফুল। ফুল দেখে আপনি এটাকে বিচার করতে পারবেন না যে ফুল দাগ পাওয়া মানে যে আপনি নেট ভালো পাবেন, কারণ অনেকে ব্যবহার করবে এখন, বা ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, এই কারণে দেখায়। আপনি সিগন্যাল পুরো পেতে পারেন, ওইটা ফ্যাক্ট না। আপনি কি কথা বেঁধে শুনতেছেন? হ্যাঁ, অনেকক্ষণ থেকে বেঁধে শুনছি, এই জন্য আর কি বললাম। আচ্ছা, বেশি সমস্যা হলে আপনি আমারে জানান, জি, যদি আপনি না বুঝতে পারেন আর কি। তো এখানে 50 মার্কের পরীক্ষাটা ছিল, এটা আমরা ধরছি কি যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এখানে, হ্যালো, জি। আমি ওই যে এখানে বৃষ্টি হচ্ছে, আমি হচ্ছে ওই মিউট করে রাখছি, তো আমি আচ্ছা যেখানে আচ্ছা, বুঝবো না বা কি হবে, আমি হ্যাঁ তখন আচ্ছা ওপেন করে ঠিক আছে, কথা বলবো আপনার আচ্ছা সাথে। ঠিক আছে। আচ্ছা। তো এইখানে আমরা হচ্ছে
50 মার্কের একটা পরীক্ষা নিছিলাম, সেই পরীক্ষার এটাকে আমরা বলছি হচ্ছে এক্স বারের মানটা, এটা হচ্ছে আমাদের মিউ। তাহলে এইখানে এই মিউ এর যে রিজিয়নটা থাকবে, এই মিউ থেকে এই টোটাল রিজিয়নের ভ্যালুটা হবে আমাদের হচ্ছে 0.95। তার মানে এই 0.95, তার মানে আমি এই যে এরিয়াটার মান হচ্ছে এই এরিয়াটার মান হচ্ছে 0.95, তার মানে আমি হচ্ছে 95% কনফিডেন্স যে আমি এই পরীক্ষাটা দিলে 30 মার্ক পাবো। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে এই যে 30 মার্ক, এটাকে হচ্ছে 95%, আচ্ছা 100-এ না নিয়ে 95%-এ দিল, তাহলে আসলে বিষয়টা কি, মানে একটু কম হয়ে গেল না? না, এখানে 95% কনফিডেন্স। 95% কনফিডেন্স মানে হচ্ছে, মনে করেন আমি 50 মার্কের একটা পরীক্ষা নিচ্ছি, দিয়ে আপনারে বললাম আপনি এই কোর্সে A+ পাবেন, মানে 40 পাবেন, আপনি কত পার্সেন্ট কনফিডেন্ট? তো পরীক্ষা দেওয়ার পরে আপনি বলতে পারবেন না কি যে আসলে আমি এত মার্ক পেতে পারি, কিংবা এই মার্কটা আমার 38 থেকে 42-এর মধ্যে আমি পাবো। এক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আপনি বললেন আমি 80% কনফিডেন্ট কি যে এর ভিতরে এই মার্কটা পাবো, এর বেশি হবে না। এখন যদি আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে আরো বাড়াইতে চান, কি যে এটাকে আপনি 100% করতে চান, তাহলে আপনি বলবেন কি যে আসলে 35 থেকে 45-এর মধ্যে আমি পাবো। জি। এইটা দ্বারা আমি জাস্ট আপনার, এটা আমাদের আসলে মেইন কথা না, এটা দ্বারা আমি জাস্ট আপনার এই দুইটা জিনিস এখানে আমরা হচ্ছে মানে ইনশিওর করতে চাচ্ছি কি যে আমাদের আলফা থাকে, এই আলফাটাকে আমরা বলি হচ্ছে আলফা পার্সেন্ট, মানে এই আলফাটাকে আমরা বলি লেভেল অফ সিগনিফিকেন্স। এই জিনিসটা আমাদের পরে হাইপোথিসিস টেস্টে থাকবে। তো যার কারণে আমি এখান থেকে হালকা একটা আইডিয়া জেনারেট করে রাখতে চাচ্ছি। লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আলফা, আর এই যে 1 - আলফা, এটাকে আমরা বলি হচ্ছে লেভেল অফ কনফিডেন্স। লেভেল অফ কনফিডেন্স। তো এখানে আমি যেই কার্ভটাকে দুইটা পার্টে ভাগ করব, ঠিক আছে, যেহেতু আমাদের এক্স বার প্লাস মাইনাস যেহেতু আছে, এটা জেড আলফা বাই 2 ইন্টু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইরর অফ এক্স বার। তো এইখানে এই যে মাঝের যে এরিয়াটা হবে, মাঝেরটা এরিয়া 0.95 ছিল না, এটাকে আমরা বলবো হচ্ছে লেভেল অফ কনফিডেন্স। আর এর পাশে যে এই দুইটা এরিয়া থাকলো, এই দুইটা এরিয়াটাই আমাদের এই যে লেভেল অফ সিগনিফিকেন্স যেটা ছিল আলফা, এইটুক হচ্ছে আলফা বাই 2, এইটুক হচ্ছে আলফা বাই 2। যার কারণে জেড ও মানে আচ্ছা আচ্ছা, এটাকে লেভেল অফ সিগনিফিকেন্স বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই দুই পাশের এটা। হ্যাঁ হ্যাঁ আর কারণ কনফিডেন্স ইন্টারভালটা বলছে হচ্ছে ভিতরের ওইটা, মানে হ্যাঁ হ্যাঁ 1/আলফা। না, আচ্ছা, 1 - আলফা। 1 - আলফা, ওকে, হ্যাঁ, জি। আর এই যে এইটাই হচ্ছে আমাদের জেড আলফা বাই 2, মানে আমরা এই যে স্ট্যান্ডার্ড নরমাল টেবিল নিয়ে কথাবার্তা বলছিলাম, তারপর টেবিল থেকে জি কিভাবে ভ্যালু বের করতে হয় সেইটা। জি তো জি এখন যেহেতু স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, যার কারণে এই ভ্যালুটার মান যদি 1.96 হয়, তাহলে এই ভ্যালুটার মান হবে একটা -1.96। আর যেহেতু স্ট্যান্ডার্ড নরমাল, তাহলে মিনটা হবে 11। জি বুঝতে পারছেন? জি তো এখন জি আমরা আসি মেইনলি হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল এটার মান কত। 95% কনফিডেন্স ইন্টারভাল, 95% সিআই ফর, মনে করেন আমি বললাম হচ্ছে মিউ। তো 95% কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ, এটা বলতে বোঝায় কি যে মনে করেন আমি যদি এই হচ্ছে 50 মার্কের এক্সাম নিয়ে কথা বলি, 50 মার্কের এক্সামের আমি দেখা যাচ্ছে কি যে এক্স বারের মানটা পেলাম, আমি বললাম কি যে 30। তাহলে এটা বোঝায় কি যে হচ্ছে যদি আমরা 100টা কনফিডেন্স ইন্টারভাল আঁকি, তাহলে 100টা কনফিডেন্স ইন্টারভালের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 95টা কনফিডেন্স ইন্টারভাল এই যে প্রুফ রিফ্লেকশন প্যারামিটার মিউ একে কন্ট্রোল। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে কি যে এই হচ্ছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা, আর এইটা হচ্ছে আপনার মনে করেন হলো, এটা হচ্ছে মিউ এর মান। তাহলে এইখানে যদি আমরা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যালে বলি কি যে একটা, এটা হচ্ছে মিউ ইকুয়াল টু, মনে করেন এটা মিউ এক্স বারের মানটা হচ্ছে আমাদের 30। তাহলে এখানে আমি একটা ডিস্ট্রিবিউশন করতে পারি 32 থেকে মনে করেন 35, জাস্ট বলতেছি। তাহলে 32 ভ্যালুটা এখানে, 35 এখানে, যেহেতু এটা হচ্ছে 30, এই ভ্যালুটা 30। এইটা একটা কনফিডেন্স ইন্টারভাল, এইটা একটা কনফিডেন্স, এইটা একটা কনফিডেন্স ইন্টারভাল। এরকম আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি 100টা কনফিডেন্স ইন্টারভাল ড্র করি,
তো তার মধ্যে দেখা যাবে 95টাই যে কনফিডেন্স ইন্টারভাল, সেগুলো এই যে পপুলেশন প্যারামিটার মিন, এইটা এইটাকে সে ওই আপনার হচ্ছে ইন্টারভালের মধ্যে ওটা থাকে। বুঝাইতে পারলাম? একটু জটিল হয়ে গেছে যে আচ্ছা, আমার আমি জন্য। আমি আপনার জন্য আরো শর্ট করে দিচ্ছি। শর্ট হইতেছে, এখানে আমরা বলছি কি যে মনে করেন মিউ এর মানটা হচ্ছে 30, ঠিক আছে? জি আর এখন আমি এক্স বারের মানটা, এক্স বারের তো আমি জানি যে এক্স বারের মান মনে করেন আসছে হলো 25। ধরে নেন আমি পপুলেশন প্যারামিটার মি এর মান জানি 30, এক্স বার হলো 25, তাহলে এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2, মানে এখান থেকে ভেরিয়েন্স অফ এক্স বার, এটা রুট অফ আর। তাহলে এই যে মানগুলো বের করব, ঠিক আছে? জি এই মানগুলো বের করে আমরা দেখা যাচ্ছে এই ভ্যালুটা এখান থেকে একবার ক্যালকুলেশন করলে পাবো, দেখা যাচ্ছে কি যে 25 থেকে, মানে এই পপুলেশন থেকে ফিক্স সাইজের স্যাম্পল নিলাম, মনে করেন স্যাম্পল সাইজের এন ইকুয়াল টু হচ্ছে 10। তো যখন এখানে মনে করেন ফিক্স সাইজের এক্স বারের মান 25 পাইছি, 25 প্লাস মাইনাস আলফার মান দেখা যাচ্ছে আমি ধরলাম কি যে 1.96, যদি আপনার 95% কনফিডেন্স ইন্টারভাল হয়, আর এটার মান মনে করেন হচ্ছে 0.8। তাহলে এইটা ক্যালকুলেশন করে আমি একটা ভ্যালু পাবো কি যে মনে করেন হচ্ছে এটা 25 থেকে মনে করেন এটা ক্যালকুলেশন করে 29 আসছে। এখন এই যে পপুলেশন ছিল আপনার, আপনাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট ধরে নেন কি যে হলো, ধরলাম 100 জন আছে, 100 জন থেকে আমি একবার 10 জন বাছাই করে এক্সপার্টের মান পাইছি 25, কিন্তু যদি আমি 100 জন থেকে আবার 10 জনকে বাছাই করি, তাহলে এই তাদের গড় মার্কের ভ্যালুটা 25-এর থেকে কম বেশি হতে পারে না? জি তাহলে এখন ধরে নেন আর একটা ভ্যালু পাই গেছি কি 27, এক্সপার্টের মানটা 27, দি প্লাস মাইনাস 1.96, এটা আপনি 0.80 ধরলেন। তাহলে এইখান থেকে দেখা জিরো পয়েন্ট যাচ্ছে এইট কেন হলো এটা? 0.8 মানে ভেরিয়েন্স অফ এক্স বার, আপনার এক্স বারের যে মান দেওয়া থাকবে ওইখান থেকে আবার ভেরিয়েন্সটা বের করতে হবে, আমি জাস্ট ধরে নিচ্ছি। আচ্ছা মানে এইখানে এক্স বার বলছেন, এই এক্স বারের ভেরিয়েন্সটা আবার এখানে বের করতে হবে। তো এইখান থেকে ক্যালকুলেট করে দেখলেন আপনি এই ভ্যালুটা আছে 26 থেকে মনে করেন 31। তাহলে এখন দুইটা কনফিডেন্স ইন্টারভাল আছে, একটা হচ্ছে 25 থেকে 29, যেটার মধ্যে এই 30 ভ্যালুটা নাই। এটা কি আছে? মানে এখান থেকে মনে করেন হচ্ছে এরকম হয়েছে, এটা এটা হচ্ছে 25, এটা হচ্ছে 29, তার মানে ট্রু যে পপুলেশন প্যারামিটার 30 ছিল সেটা কি এই এই ইন্টারভালটা কি কন্টেইন করতে পারতেছে? না তাহলে এই জন্য এখানে এটাই বুঝাই দিচ্ছে কি যে এই যে এখন আপনি 10 সাইজের স্যাম্পল যদি মনে করেন 100টা নেই, এই 100টা স্যাম্পলের জন্য যদি আমি 100টা ইন্টারভাল করি, তাহলে 100টা ইন্টারভালের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 95টা ইন্টারভাল এই পপুলেশন প্যারামিটার মিউ ইকাল টু যে 30, এটাকে সে ইন্টারসেক্ট করবে, মানে এটাকে কন্টেইন করবে। এটাই হচ্ছে আপনার 95% কনফিডেন্স ইন্টারভালের ব্যাখ্যা। আপনি কি বুঝছেন? জি জি বুঝছি। এখন আপনি প্রশ্নতে আসেন। এখন এই জিনিসটা আমরা জাস্ট বিটা, এখানে আছে আমরা মিউ দিয়ে করছি, এখানে আছে হচ্ছে বিটা। এখন দেখেন কোনটা বেশি। দেখেন প্রথমটা বলছে দ্য ক্যালকুলেটেড ইন্টারভাল হ্যাজ 5% চান্স অফ কন্টেইনিং দ্য ট্রু ভ্যালু অফ বিটা 1। তাহলে 5% চান্স না, কারণ কত পার্সেন্ট কন্টেইন করবো ওটা আমরা বের করি হচ্ছে এই যে মাঝের এই এটা দিয়ে, এটা এটা হচ্ছে 1 মাইনাস আলফা ছিল, এই জিনিসটাকে আমরা বলছিলাম লেভেল জি অফ সিগনিফিকেন্স, লেভেল অফ জি কনফিডেন্স। তাহলে এইটা এইটা কি 5% যে এটা আছে কি যে এই যে 95% কনফিডেন্স ইন্টারভাল, তার মানে লেভেল অফ জি কনফিডেন্স এর মানটা হচ্ছে এটা 95। এটা মাঝখানে 95% হ্যাঁ, ইন্টারভ্যাল, এটা এটা ভিতরের মাঝখানে। অংশটুকু। এখন হ্যাঁ, বাইরেরটা কি? বাইরেরটা ওই যে বাইরে বাইরেরটা এই যে চান্স, বাইরেরটা হচ্ছে লেভেল এখানে অফ কি থাকবে বলেন? না, লেভেল অফ সিগনিফিকেন্স যেটা বলি আচ্ছা ওটা থাকবে না। এই যে এখানে কি বলছে, তাহলে দা ক্যালকুলেটেড ইন্টারভাল হ্যাজ 5% চান্স, না এটা হবে কি 95% চান্স। এক্স্যাক্টলি 95% এখানে 5 বলছে, তার মানে এটা হ্যাঁ, এটা ভুল। তাহলে এটা ভুল। আর এইখানে দা ক্যালকুলেটেড ইন্টারভাল হ্যাড 5% চান্স অফ কন্টেইনিং দ্য ট্রু ট্রু ভ্যালু অফ ট্রু বিটা ভ্যালু 1। অফ বিটা 1। এখন এইটা না, এখানে 5% আছে, এখানে যদি আবার বলতে কি যে চান্স নট কন্টেইনিং, এখানে যদি জাস্ট নট লিখে দিত তাহলে কিন্তু আবার এটাই ঠিক হতো। বুঝতে পারছেন? যদি জি 95% চান্স হয় থাকার, তাহলে কি 5% চান্স থাকতে হবে। বুঝছেন? জি 5% বাদ যাবে এখানে। হ্যাঁ, আমাদের এখানে 95 হলে ঠিক ছিল, হ্যাঁ। তাই না? হুম। আচ্ছা আর এখানে কি বলছে 95% স্যাম্পল ডাটা ফলস উইথিন দ্য ক্যালকুলেটেড ইন্টারভাল। এখানে স্যাম্পল ডাটা না, আমাদের 95% কে যে পপুলেশন প্যারামিটারটা
ফলস উইথিন দ্য ক্যালকুলেটেড ইন্টারভাল, যেটা মানে আমরা এই মিউ। যে হ্যাঁ মিউটা মানে 95% কেসে স্যাম্পল ডেটা, 95% কেসে আমাদের যে পপুলেশন প্যারামিটার মিউ এই যে ইন্টারসেক্ট, সেটা হচ্ছে এই ইন্টারভালের মধ্যে ফল করবে কিংবা থাকবে। বুঝতে পারছেন? তো এইটা গেল। জি। আর আচ্ছা। বলছে দেয়ার ইজ 95% probability দ্যাট বিটা ওয়ান ইজ উইথিন দ্য ক্যালকুলেটেড ভ্যারিয়েবল। তো এই জিনিসটা হবে না কেন? there is 95% probability that beta 1 is calculated with, মানে এইখানে আমাদের আসলে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশনটা জানতে চাইছে। বুঝতে পারছেন? এই যেটা আমরা লাস্টে দেখি, if the study of, ইন্টারপ্রিটেশন। হ্যাঁ if the study were repeated many times, এই যে আমি বললাম কি যে একশোটার মধ্যে যদি আমরা 100 বার যদি কনফিডেন্স ইন্টারভাল ড্র করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 95 ইন্টারভাল টু পপুলেশন ইন প্যারামিটারকে হচ্ছে কন্টেইন করবে। তো এটা যত বারবার করব তত হচ্ছে মোর অ্যাকুরেট হবে। তো ওই কথাটা এখানে বলছে, দেখেন if the study were repeated many times 95% calculated confidence interval would contain the true value of beta 1, আমরা এখানে মিউ করছি। জি। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে সি নম্বরটা কেন যেন হলো না, এটা আমাকে আরেকটু বলে দিবেন। there is a 95% probability that, এখানে আসলে probability না বলে যেহেতু আমরা স্যাম্পল বেস করতেছি, এটা আসলে প্রপোর্শন হলে ভালো হইতো, প্রপোর্শন হলে হইতো যত সম্ভব। কারণ আমরা যখন একটা স্যাম্পল নিয়ে কথা বলি তখন সেটা প্রপোর্শন হয়, আর প্রবাবিলিটি নিয়ে কথা বললে সেটা হচ্ছে আপনার পপুলেশনকে মিন করে, আর প্রপোর্শনটা হচ্ছে স্যাম্পলকে মিন করে। মানে মানে আমি আমার কাছে দেখে কিন্তু মনে হচ্ছে সেটাই রাইট অ্যান্সার, প্রথম প্রথম দেখায় যে এখানে তো 95% প্রবাবিলিটি। জি। না, এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এটা কি যে আপনি 100টার মধ্যে 95টা পাবেন, আর যদি যত বেশি করবেন সেক্ষেত্রে মোর অ্যাকুরেট রেজাল্ট, মানে সেক্ষেত্রে 95টাই পাবেন যদি আপনি ইন্টারপ্রিটেশন। এখানে ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যাটা দিচ্ছে, এটাও পড়ি দেখি কি বলছে। দিস ইন্টারপ্রিটেশন অ্যালাইন উইথ দ্য ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভ। তো যখনই ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভ আসবে তখনই ওই যে আপনার মানে কতটার মধ্যে কতটা এই জিনিসটা চলে আসবে, কিন্তু এই জিনিসটা কি এখানে আছে? প্রবাবিলিটি এটা মনে করেন হচ্ছে এক্সাক্ট ইনফরমেশন আপনার কাছে দেয়া আছে, তো সেখান থেকে আপনি প্রবাবিলিটি বের করবেন। তারপরে এখানে কি বলছে দেখেন, ইট মিনস ইফ উই ওয়ার টেক মেনি র্যান্ডম স্যাম্পল ফ্রম দ্য, এই যে আমি আপনাদের বললাম যে 10 সাইজের আপনি যত স্যাম্পল নেবেন সেটার জন্য আপনি আমার কনফিডেন্স ইন্টারভাল বের করবেন, সেটা আপনার এমিটাকে কন্টেইন করবে কিনা। ফ্রম দ্য পপুলেশন কমপ্লিট কনফিডেন্স ইন্টারভাল ফর বিটা 1, from each sample we would expect 95% of this interval contain two population parameter. পপুলেশন প্যারামিটার। এখানে আপনি এই যে সি নম্বরটা এখানে যদি বলতে কি যে there is 95% proportion that beta 1 is within the calculated interval, যেহেতু আমরা এটা একটা স্যাম্পলের উপর বেস করে সিদ্ধান্তটা নিব, সেজন্য হয়তো এখানে প্রপোর্শন হলে ভালো হইতো। পপুলেশন যদি থাকতো, পপুলেশন লেখা। মানে আমরা তো আসলে মানে কাজ করি স্যাম্পল নিয়ে, তারপরে পপুলেশন সম্পর্কে এখানে ইনফারেন্সটা ড্র করি। আচ্ছা। আপনি এইটা একটু চ্যাট জিপিটি দিয়ে দেখেন। তবে এখানে আচ্ছা, ঠিক। ডি নম্বরটা অ্যান্সার হবে, এটা তো বলাই যাচ্ছে। হ্যাঁ, আমি আমি ডি নম্বরটা বুঝতে পারছি, কিন্তু মানে সেটাও আমাকে হচ্ছে ট্র্যাপ ট্র্যাপ কোশ্চেন হতে পারে আমার জন্য, এই জন্য আমি ওইটাকে মোর ক্লারিফাই করতে চাইছি। আচ্ছা। না না, এটা হবে না, কারণ দেখেন বলছে দেয়ার ইজ 95% প্রবাবিলিটি দ্যাট বিটা ওয়ান ইজ উইথিন দ্য ক্যালকুলেটেড ইন্টারভাল। এখানে এখানে যে জিনিসটা এটা আমি বুঝছি, এখন আমার মাথার মধ্যে আসছে, আমি আপনাকে বোঝাতে পারবো। আপনি এখানে কিন্তু কোনো প্রবাবিলিটি নাই, আমরা যখন কনফিডেন্স ইন্টারভাল করতেছি প্রবাবিলিটি ভার্সেস পসিবিলিটি, এই দুইটা জিনিস কি আপনি বুঝেন? আহ, একটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির ভ্যালুটা হচ্ছে আপনার 0 থেকে 1 এর ভিতরে হতে পারে, আর এই যে পসিবিলিটি ভ্যালুটা আইদার 0 একদম হবে নাহলে স্পেসিফিক, 1 হবে। ঠিক আছে? স্পেসিফিক। হ্যাঁ। তো এখানে যখন আমি এই কনফিডেন্স ইন্টারভ্যাল গুলো ড্র করতেছি তখন আইদার এই যে ট্রু পপুলেশন প্যারামিটার যেটা সেটা এই ইন্টারভ্যালে থাকবে নাই থাকবে না। বুঝতে পারছেন? যে হ্যাঁ, এখন আপনি এই প্রশ্নে ব্যাক করেন। এখন বলতেছি কি দেয়ার ইজ এ 95% প্রবাবিলিটি দ্যাট বিটা 1 ইজ উইথিন দ্য ক্যালকুলেটেড ইন্টারভাল।
ক্যালকুলেটেড ইন্টারভালে বিটা একটা থাকবে। 90% হতেও পারে নাও পারে, এমন একটা না না প্রবাবিলিটি না, করছে। এটা তো এটা তো ভ্যালিড কোনো কথাই না। দেয়ার ইজ যে, আমি বললাম কি যে মনে করেন, আমি আপনার এইটাই দেখাই, আমি বললাম কি যে এই যে ইন্টারভালটা, এই যে 25 থেকে 29, এই ইন্টারভালটা এই যে মিউটাকে কন্টেইন করবে, এটার চান্স 95%। এটা আসলে কোনো কথা? এটা তো হয় এই একটা, যদি আমি ইন্টারভাল করি, এই একটা ইন্টারভাল হয় এই প্যারামিটার মিউটাকে কন্টেইন করবে কিংবা কন্টেইন করবে না। বিষয়টা তো পসিবিলিটি, প্রবাবিলিটিতে কোনো এখানে চান্স নাই। আর এখানে আমরা পসিবিলিটিতে কি ই করতেছি কি যে যদি 1 হয় তার মানে সে কন্টেন্ট করছে, আর যদি হচ্ছে আপনার 0 হয় তাহলে সে কন্টেন্ট করে নাই। তাহলে এখন আমি 100টা কনফিডেন্স ইন্টারভাল আঁকাইছি, তার মধ্যে দেখতেছি 1 কয়টা, আচ্ছা 1 আছে 95টা, আর 0 আছে 5টা। তার মানে টোটাল হচ্ছে আমার 100টা, কন্টেন্ট করছে 95টা, তার মানে এটা 95%। আমি কি বুঝাইতে পারছি আপনারে? জি মানে এখানে প্রবাবিলিটির বিষয়টা আসবে, there is a 95% probability that beta 1 is within the calculate interval। এই যে এখান থেকে কিন্তু আপনি প্রপোর্শনের আইডিয়া, আমি যেটা আপনারে বললাম, হয়তো তখন রিলেট করতে পারেন না, এখন রিলেট করতে পারবেন। এখন আমি এটা বলতে পারি, there is a 95% proportion that beta 1 is within the calculated interval। যখন আমি প্রপোর্শন বলতেছি তখন এই কথাটা সত্য কেন? কারণ এখানে আমরা মেইনলি প্রপোর্শনটাই বের করছি, কি যে আমার এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা 0 আর একটা হচ্ছে 1। তাহলে ওই যে 1 এর প্রপোর্শনটা আমরা বের করছি। তাহলে 1 আছে আমার 95টা, আর টোটাল হচ্ছে 95 যোগ 5, তার মানে এটা 95 ডিভাইডেড বাই 100। সেই জন্য প্রপোর্শন বললে এটা হয়তো, প্রবাবিলিটি বলার কারণে হচ্ছে না। বুঝতে পারছেন আপনি? জি জি। সেটা ঠিক আছে, যাই হোক, মাথাটা কাজ করে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখেন, ইন দ্য কনটেক্সট অফ ইভালুয়েটিং দ্য ফিট অফ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। আপনাদেরকে বুঝতে হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি। হোয়াট ডাজ আর স্কয়ার ভ্যালু ক্লোজ টু 1 সিগনিফাই। ঠিক আছে, তো আমরা প্রথমে জি হচ্ছে মাল্টিভিরিয়েট মডেল কি সেটা দেখবো, আর একটা মডেলের আর স্কয়ার ভ্যালু বা কি করায় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা প্রথমে হচ্ছে সিম্পল সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলে আমরা কি বলছিলাম, ওয়ান ডিপেন্ডেন্ট ভার্সেস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। এটা নিয়ে আমরা মনে হয় গতদিন কথা বলছি, কি যে ওয়াই ইকাল টু জি, লিনিয়ার আলফা রিগ্রেশন প্লাস, নিয়ে বলছিলাম। হ্যাঁ, বিটা এক্স প্লাস এপসাইলন। মডেল বললে অবশ্যই একটা ইরোর টার্ম থাকবে। এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখন যদি বলে কি যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি? এটা হচ্ছে কি ওয়ান ডিপেন্ডেন্ট ভার্সেস, এখানে হচ্ছে মোর মাল্টিপল মোর দেন, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট আপনি লিখতে পারেন, কিংবা লিখতে পারেন মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, কিংবা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট, দুইটা জিনিস এক। তার মানে যদি আমি একটা মডেল লিখলাম, যে মনে করেন এখানে y ইকাল টু দিলাম আলফা প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস হচ্ছে ইরোরটা। তাহলে এইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে এইটাকে আমরা বলবো একটা মাল্টিপল রিগ্রেশন মডেল। তার যদি, মানে মাল্টিপল রিগ্রেশন কিন্তু গতদিন আমাকে দেখাইছেন মনে হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নাকি? আমরা না, একটাই, বিটা 1 বিটা 2 দেখাইছিলেন। ওইখানে আমরা ডামি ভ্যারিয়েবল নিয়ে কথাবার্তা বলছিলাম। জি তো মেইনলি আসলে যদি একটা রিগ্রেশন মডেলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা একাধিক হয়, তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। আর একটা মডেল আছে যেটা আর কি আপনি জাস্ট আইডিয়াটা জেনে রাখেন, যেহেতু এখানে চলে আসছে। আর একটা হচ্ছে মাল্টিভেরিয়েট মাল্টিভেরিয়েট রিগ্রেশন মডেল। মাল্টিভেরিয়েট রিগ্রেশন মডেলটা কি? এইখানে হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা দুইটা হলে সমস্যা নাই,
মোর দেন ওয়ান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওটা যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিভেরিয়েট রিগ্রেশন মডেল। বুঝতে পারছেন? যেরকম আমি আমি আপনারে বললাম কি যে হচ্ছে আপনার শারীরিক অবস্থা আর আপনার হচ্ছে একাডেমিক রেজাল্ট, এই দুইটা জিনিসই নির্ভর করে ঘুমের উপরে। মানে ঘুম হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, আর আপনার হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি আর হচ্ছে আপনার একাডেমিক পারফরমেন্স, এই দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই ক্ষেত্রে ওটা মাল্টিভেরিয়েট। মানে তিন ধরনের মডেল মেনলি আমরা কথা বলে থাকি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল হচ্ছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান ডিপেন্ডেন্ট। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল, লিনিয়ার কেন বলতেছি বলেন তুমি, এই যে প্যারামিটারের পাওয়ার গুলো ওয়ান। মাল্টিপল হলে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট, আর মাল্টিভেরিয়েট হলে মাল্টিপল ডিপেন্ডেন্ট। এইটা হচ্ছে আমাদের মডেলের কনসেপ্টটা ছিল। এখন আমরা আসি হচ্ছে আর স্কোয়ার দিয়ে। আর স্কোয়ার জিনিসটা কি, এটা এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো মেইনলি আমরা যখন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, তো মেইনলি আমরা ডেটা নিয়ে কাজ করি। ডেটা নিয়ে কাজ করার পরে আমরা এই যে এস্টিমেট করি, কনফিডেন্স ইন্টারভাল বের করি, তারপরে একটা মডেল ফিট করি। তো মডেল ফিট করার পরে আমরা দেখা যাচ্ছে কি যে একই ডাটা সেট নিয়ে মডেল ফিট করার অনেক মেথোডোলজি আছে। কেউ দেখা যাচ্ছে কি যে সার্ভাইভাল অ্যানালাইসিস এর মডেল ফিট করছে, কেউ লজিস্টিক ফিট করছে, কেউ জিএলএম ফিট করছে। একই ডাটা সেট ভিন্ন ভিন্ন মডেল সে ফিট করছে। এখন এই ভিন্ন ভিন্ন মডেল যে ফিট করছে, এই দেখা যাচ্ছে কি যে আপনার কাছে দেখা যাচ্ছে কি যে আপনি আপনার ছোট ভাইয়ের বিয়ে দেবেন। তো তিনজন নারী আপনার ছোট ভাই প্রিফার করছে, আপনারা বলছে কি যে এই যে সবকিছু বিশ্লেষণ করে আপনারা বলছে কি যে তার জীবন সঙ্গীর জন্য কে বেটার হবে। তো এইখানেও আমাদের এরকম একটা সিচুয়েশন, আমাদের কাছে একাধিক মডেল থাকবে। সেই মডেলটার মধ্যে কোন মডেলটা বেটার, এটা আমরা ডিফাইন করবো হচ্ছে আই আর স্কোয়ার দিয়ে। যেই মডেলের আর স্কোয়ারের ভ্যালুটা বেশি সেই মডেলটা ভালো। যেরকম ভাবে ওই নারীদের মধ্যে যার টাকা পয়সা বেশি তারা আপনি ভালো হিসেবে নিতে পারবেন। তো যার আর স্কোয়ারের মানটা বেশি হবে সেই মডেলটাকে আমরা বলবো ভালো মডেল, আর যার আর স্কোয়ারের মানটা কম সেটাকে আমরা বলবো হচ্ছে তুলনামূলক ওই মডেলটার থেকে একটু খারাপ। তো আর স্কোয়ারের ভ্যালুটা, আপনি কথা না বললে বন্ধ করে রাখেন, বৃষ্টির সাউন্ড আসতেছে। এই যে আর স্কোয়ারের ভ্যালুটা আমি যদি বলি হচ্ছে 0.75, তো আর স্কোয়ারের ভ্যালু 0.75 বলতে কি বোঝায়? তো আমার কাছে মডেলটার কথা বলতেছি আমি, ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে এপসাইলন। তো এই মডেলটার আর স্কোয়ারের ভ্যালু পাইছি আমি 0.75। মনে করেন এখানে আমি আলফা ওয়ান বিটা ওয়ান দিছি, আর একটা একই ডাটা সেটের জন্য আমি মডেল সেট করছি, এটা হচ্ছে আলফা টু বিটা টু এক্স প্লাস হচ্ছে এপসাইলন। তাহলে এই যে দুইটা মডেল আমি পাইছি, মনে করেন এখানে আলফা ওয়ান আর আলফা ওয়ান আলফা টু সমান না, ভিন্ন ভিন্ন মডেল আর কি, বিটা ওয়ান নট ইকুয়াল টু বিটা টু। এখন এই মডেলের আর স্কোয়ারের ভ্যালুটা আমি পাইছি মনে করেন 0.80। এখন এই আর স্কোয়ারের ভ্যালু 0.75 বলতে কি বোঝায়? এই আর স্কোয়ারের ভ্যালু 0.75 বলতে বোঝায় কি যে আমার যেই মডেলটা আছে এই মডেলটা দিয়ে আমার যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ছিল সেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে ভেরিয়েশনটা ছিল সেই ভেরিয়েশনের 75% আমরা এই মডেলটা দ্বারা এক্সপ্লেন করতে পারবো। যেরকম ধরে নেন কি যে আমাদের এই ওয়াইটা হচ্ছে আহ, আপনার এক্সপেন্ডিচার, আর এই এক্সটা হচ্ছে আমাদের ইনকাম। তাহলে আমি দেখা যাচ্ছে এই মডেলটা ফিট করার কারণে আমাদের আর স্কোয়ারের ভ্যালুটা আসছে 0.75। তার মানে বোঝায় যে এই মডেল দ্বারা এক্সপেন্ডিচারের 75% ভেরিয়েশনকে এক্সপ্লেন করা যায়। আর একই রকম ভাবে এই সেকেন্ড মডেলটা দ্বারা এক্সপেন্ডিচারের 80% ভেরিয়েশনকে প্রকাশ করা যায়। তো যত বেশি ভেরিয়েশনকে আপনি এক্সপ্লেন করতে পারবেন ওই মডেলটা তত বেশি ভালো। এইটাই হচ্ছে আর স্কোয়ারের ব্যাখ্যা। তো এখন আমরা আমাদের টেক্সটে ব্যাক করি। তো এইখানে বলছে in the context of evaluating the fit of a multiple linear regression model, এখানে multiple linear regression model বলছে এইটা কোনো কথা না, যে কোনো একটা মডেল নিয়ে কথা বললেও আমরা একই কথাবার্তা বলতাম। কি বলছে কি যে এখন এই আর স্কোয়ার ক্লোজ টু ওয়ান, তাহলে আর স্কোয়ার ক্লোজ টু ওয়ান মানে কি? ক্লোজ টু ওয়ান মানে কি 99%। কখনো এটা ওয়ান হয় না, কারণ ওয়ান হলে তো আপনি একটা মডেল দ্বারা একটা ভেরিয়েবলের 100% ভেরিয়েশনকে আপনি ওয়াশ করতে পারতেছেন, কিন্তু
বাস্তবে এটা কখনো সম্ভব না। আপনি যত ভ্যারিয়েবলই ধরেন না কেন, দেখবেন একটা ইরর টার্ম থেকেই যাচ্ছে। তো যদি একটা মডেল ইরর টার্ম, যেরকম এক্সপেন্ডিচার কি শুধু ইনকামের উপরে নির্ভর করে? ওই যে আমরা গতদিন বলছিলাম কি যে এটা তো জেন্ডারের উপরেও নির্ভর করে। তো যার কারণে আমি আম, জি বলেন। এই জন্য হচ্ছে ক্লোজ টু ওয়ান দিছে, মানে পারফেক্ট ক্লোজ, মানে ওয়ান দিয়ে নাই, মানে মানে পারফেক্ট একের ওয়ান কাছে কখনো দিতে হয় না। বলছে যে। হ্যাঁ, এখন ওই যে একের কাছাকাছি মানে কি, একের কাছাকাছি মানে হচ্ছে এই মডেলটা আসলে বেশি ভালো। কি যে সে দেখা যায় কি যে 99% ভেরিয়েশন আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভেরিয়েশন কি সে ব্যাখ্যা করতে পারতেছে। তার মানে ক্লোজ টু ওয়ান যদি হয় তাহলে ওই মডেলটা আসলে অনেক ভালো, আর যদি ক্লোজ টু জিরো হয় তাহলে ওই মডেলটা আসলে তুলনামূলক খারাপ। বুঝতে পারছেন? হ্যাঁ, যেরকম এখন আমরা যদি এদিকে তাকাই, দ্য মডেল এক্সপ্লেইন এ ভেরি স্মল পোর্শন অফ দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরিয়েন্স, এটা ফাল। হ্যাঁ যে ভেরিয়েন্স কিংবা যদি ডিসপারশন, স্প্লিট, এগুলো জিনিসগুলো একই কথা, ঠিক আছে? তো ম্যাক্সিমাম টাইম ভেরিয়েন্সই থাকবে। এটা যদি বলতো ক্লোজ টু জিরো তাহলে প্রথমটা সত্য, ঠিক আছে, হইতো যদি এটা ক্লোজ টু জিরো হলে কি জন্য সত্য? এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সপেন্ডিচার বা যেটা বলি সেটা তো আসলে ক্লোজ টু ওয়ান এর কাছাকাছি না, তাহলে যে এখানে ভেরি স্মল পোর্শন বলে কি বোঝাচ্ছে? এনে কি বলছে, দ্য মডেল এক্সপ্লেন এ ভেরি স্মল পোর্শন অফ দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ক্লোজ টু ওয়ান বলছে, আমি বলতেছি এই ওয়ানের পরিবর্তে যদি আপনার জিরো হইতো তাহলে এই নম্বরটা সত্য হইতো, মানে এইখানে ভ্যালুটা, এটা যদি জিরো হইতো তাহলে এই জিনিসটা হইতো। আপনি যেটা বুঝছেন ওইটাকে জাস্ট একটু রিভার্স করে চিন্তা করেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আহ, আচ্ছা, যে আমি ওইটা বুঝতে পারছি, কিন্তু এখানে দ্য মডেল এক্সপ্লেন ভেরি স্মল পোর্শন, হ্যাঁ, এই স্মল পোর্শন মডেলটা মানে তো কি? স্মল পোর্শন বলতে কি বোঝাচ্ছে? ভেরি স্মল পোর্শন মানে কি, মানে খুবই কম ভেরিয়েশন প্রকাশ করতেছে। আপনি দেখা যাচ্ছে এক্সপেন্ডিচারের সাথে আপনি এমন একটা ভেরিয়েবল অ্যাড করছেন, দিয়ে আপনি অ্যানালাইসিস করছেন যেটা এক্সপেন্ডিচারের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। যেরকম আপনি করলেন কি যে হচ্ছে এক্সপেন্ডিচারের সাথে আপনার বোনের কয়টা হচ্ছে একাডেমিক বই আছে, এই ভেরিয়েবলটার আপনি রিলেশনশিপ দেখলেন। তো এটা তো আপনার এক্সপেন্ডিচারের সাথে আপনার বোনের হচ্ছে কয়টা বই আছে, এটা রিলেশন না থাকাই ভালো, মানে থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু আর স্কোয়ারের জিনিসটা হচ্ছে কি যে আপনি যদি কোনো একটা ভেরিয়েবলই মডেলে অ্যাড করেন তাহলে আর স্কোয়ারের কিছু না কিছু ভ্যালু থাকবেই, আর আর স্কোয়ারের ভ্যালুটা সবসময় আসলে বাড়তে থাকে। আপনি যদি মডেলে একটা করে ভেরিয়েবল অ্যাড করতে থাকেন তো আর স্কোয়ারের ভ্যালুটা বাড়তেই থাকে। মানে অনেকটা কি যে আপনি খাবার খাইতেছেন, তো খাবার যত খাইতে থাকবেন আপনার পেট তত ফুলতে থাকবে। আর স্কোয়ারে মডেল একই কাজ করে, মডেলে আপনি যত বেশি ভেরিয়েবল অ্যাড করবেন আর স্কোয়ারের ভ্যালুটা তত বাড়তে থাকবে। সেই জন্য আসলে মেনলি আমরা আর স্কোয়ার নিয়ে কাজ করি না, আমরা আসলে আরো কিছু ক্রাইটেরিয়া আছে কি যে হচ্ছে ওই যে এআইসি, বিআইসি কিংবা অ্যাডজাস্টেড আর স্কোয়ার, সেগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলে থাকি। তবে আর স্কোয়ার সব থেকে বেশি প্রচলিত, তো যার কারণে আর কি আমাদেরও এটা পড়ানো হয়। আমরা এই যে এখন থিসিস শুরু করতেছি, এখন আসলে বুঝতেছি যে জিনিসগুলো আর একটু ব্যাকডেটেড। তো যার কারণে আর কি আর স্কোয়ার এইটা বোঝায় কি যে হচ্ছে যদি মডেল একটা ভেরিয়েবলও থাকে, ওই একটা ভেরিয়েবল মানে আপনি কিছু খাবার খাইলেন, খাবার খাইলে পেটের মধ্যে তো কিছু জায়গা সে নিবে। তো একই রকম ভাবে মডেলে যদি একটা সিঙ্গেল ভেরিয়েবলও থাকে, যদি দেখা যাচ্ছে কি যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল সেটার সাথে আসলে কোনো তার সম্পর্কও নাই, তাও দেখা যাবে কি যে আর স্কোয়ারের ভ্যালু দেখা যাচ্ছে কি যে আপনার সে হয়তো 10% গেইন করে ফেলছে। তো যার কারণে বলছে কি যে এ স্মল পোর্শন অফ দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই মডেলটা এক্সপ্লেন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা। আর এইখানে আর একটা জিনিসও অনেক সময় বলা থাকে, সেটা হচ্ছে আমরা যেই হচ্ছে মডেলের কথা বলছি, অনেক সময় দেখা যায় টিচার একটু চালাকি করে। সেটা হচ্ছে এই মডেলের ভিতরে আমি ভেরিয়েন্স, মানে এই মডেলটা যদি চিন্তা করেন ভেরিয়েন্স কে প্রকাশ করার জন্য শুধুমাত্র একটা ভেরিয়েবল বলতেছি। অনেক সময় এই আর স্কোয়ারের ব্যাখ্যাটা এরকমও বলে কি যে হচ্ছে এই মডেলে যে ভেরিয়েবল আছে, তার মানে এই মডেলের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আর স্কোয়ারের ভ্যালু যত তত পার্সেন্ট এক্সপ্লেন করা যায়, এটাও একটা ব্যাখ্যা।
তো আপনাদের যেহেতু মডেল দিয়ে বলছে, আশা করি ওটা আসবে না। তবে আপনি এটাও মাথায় রাখতে পারেন কি যে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে যদি মনে করেন তিনটা ভেরিয়েবল আছে, তাহলে আপনি বলবেন এই তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আর স্কোয়ারের মান ধরে নেন কি যে 70, মানে 0.7, তাহলে 70% ভেরিয়েশনকে ব্যাখ্যা করা যায়। বুঝতে পারছেন? কিংবা আপনি এটাও বলতে পারেন কি যে এই মডেল দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের উপরে ডিপেন্ডেন্ট হিট করছে। জি, বুঝি না আপনার কথা। আমি বলছি যে ইন্ডিপেন্ডেন্ট বা ওই যে যেই ভেরিয়েবল, দুই তিনটা হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েবল, ওইটার উপরে তো আমার ডিপেন্ডেন্ট হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েবলটা মানে নির্ভরশীল। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মানে ব্যাখ্যাটা ভেরিয়েবল দিয়েও দেওয়া যায়, মডেল দিয়েও দেওয়া যায়, এটাই আর কি। বুঝছেন আমার কথা? জি তাহলে নেক্সট দেখেন, দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ নট অল প্রেডিক্টেবল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটার সাথে আসলে এই প্রশ্নের কোনো রিলেশন নেই। আপনি যেটা বললেন ওটার উল্টা কথা বলছে এখানে, একটু আগে যেটা বলা হলো। হ্যাঁ, তারপরে সি নম্বরটা দেখেন, দ্য মডেল এক্সপ্লেন নিয়ারলি, নিয়ারলি ক্লোজ টু, একই কথা, অল দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিকেটিং এ গুড ফিট। গুড ফিট তো বুঝেন কি যে এই মানগুলো ভ্যালু দিয়ে দিয়ে দেখাইছে যে খুব বেশি ভেরিয়েন্স থাকতেছে না, গুড ফিট এর জন্য দেখাইছে। তারপরে দেখেন, ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনক্লুডেড ইন দ্য মডেল ডু নট প্রোভাইড এ গুড প্রিডিকশন। এই যে আমি আপনারা যেটা বললাম সেইটা কিন্তু সেইখানে দিছে, ডু নট প্রোভাইড গুড প্রিডিকশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ডি নম্বর আর এ নম্বর এই দুইটা কথা সেম। বুঝতে পারছেন আমার কথা? জি ঠিক আছে, তারপরে আপনি এখানে দেখেন ট্রু, এখানে বলে দিছে কি যে ক্লোজ টু জিরো, এগুলো তো আপনি পড়লেই পারতেন মনে হয়। আর ক্লোজ টু ওয়ান ইন্ডিকেট তো অপোজিট। আর এখানে কি বলছে, দিস ইজ ইনকারেক্ট বিকজ এটা ক্লোজ টু ওয়ান such a value indicate that the dependent variable is highly predictable from the independent variables. এই যে highly predicted একটা কথা আসলো, এই জিনিসটা আপনি মাথার মধ্যে রাখবেন। highly predicted, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অলমোস্ট অল ভেরিয়েন্স কে এক্সপ্লেন করতে পারে, কিংবা হাইলি প্রেডিক্টেবল, দুটো একই কথা। বুঝছেন আপনি? জি এখন আসেন হচ্ছে which statement best describe the relationship between covariance and correlation coefficient. তো তো এখানে যেটা হয় আর কি, কি একটা অবস্থা। কি হয়েছে এটা? হ্যাঁ, আপনি কি আছেন? হ্যালো? জি, প্রথম থেকে আছি আপনার সাথে, হ্যাঁ। আচ্ছা, না, আমার এই বন্ধু মেসেজ দিছে তো, তারা রেকর্ড চলতেছে, না, আমি বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমি মিউট করে আছি। আচ্ছা আচ্ছা, কোনটা, এটাই নাকি? টাইমটা দেখেন, টাইমটা দেখলে বুঝতে পারবেন এখন, একটু আগে। দেখছি এটাই হবে। তো ওপেন হতে থাকুক, আমরা এটা দেখি। কোরিলেশন কোফিশিয়েন্ট আর হচ্ছে কোভেরিয়েন্স, তো এই জিনিসগুলো তো অনেক। কোরিলেশন, কোরিলেশনের ফর্মুলা হচ্ছে কোরিলেশন অফ এক্স ওয়াই। আচ্ছা, এটা ওপেন হয়েছে। হ্যাঁ, এটা এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এখানে আমাদের কোরিলেশন, এটা কি আরো মোটা করতে হবে? হ্যাঁ, সমস্যা নাই, দেখেন চশমা আছে তো দেখতে পাচ্ছি।
কোরিলেশন অফ এক্স ওয়াই, এটার মানে হচ্ছে আপনার কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ভেরিয়েন্স অফ এক্স ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। এটা হচ্ছে এই দুটার রিলেশনশিপ, ঠিক আছে? তো জি। এটা আপাতত না বুঝলে হবে, দেখি কতটুকু বুঝলে আপনি বুঝবেন আগে এটা দেখি। So correlation is a standardized form of covariance that removes the unit of the variables, always for easier comparison. তো এই জিনিসটা হবে, এটা আমরা আসলে ব্যাখ্যা করব, ঠিক আছে? তো এইটা কেমনে সেটা আমরা দেখি। তো আমাদের যেটা এখানে এখানে আমরা যেটা দেখছি কি যে কোভেরিয়েন্সের কথা যদি আমি বলি, কোভেরিয়েন্সের এখানে আমাদের কোরিলেশন ইকুয়াল টু হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে এইটা। আর কোভেরিয়েন্সের ফর্মুলা আমরা যেটা দেখে আসছি, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। তো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই আমরা ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা দেখছিলাম না? যে ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা কি ছিল? জি। সামেশন এক্স ওয়াই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এ, তাই না? তো জি। এখানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এর ফর্মুলা হবে এক্স ওয়াই মাইনাস এক্স বার ইনটু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটা সামেশন ডিভাইডেড বাই হচ্ছে এন। মানে এখানে জাস্ট আমি এই যে ভ্যারিয়েন্স অফ এক্স, এটার আসলে মানেটাই হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স। বুঝতে পারছেন আপনি? জি। তো এইখানে আমি যদি এমনিতে ভ্যারিয়েন্স কি মেজার করি, এই যে আমি বললাম কি যে হচ্ছে দেখা যাচ্ছে কি যে আপনি এখানে হচ্ছে আপনাদের বাড়ি, ঠিক আছে? এখানে আপনাদের বাড়ি, তারপরে দেখা যাচ্ছে আর একটু দূরে আপনার কোনো চাচার বাড়ি কিংবা আপনার ফুপুর বাড়ি। তো আপনি যেটা বের করতে চাচ্ছেন কি যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়ির যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটা তো একটা র্যান্ডম ভেরিয়েবল হবে। কি যে আপনার থেকে দেখা যাচ্ছে কি যে আপনার বোনের বাড়ির দূরত্ব, আপনার বাড়িটাকে যদি আমি ফিক্স ধরে রাখি, ফিক্সড পয়েন্ট দূরত্ব হিসাব করি, তাহলে আপনার থেকে আপনার পুর বাড়ির দূরত্ব, এখানে মনে করেন আপনার বোনের বাড়ির দূরত্ব কিংবা আপনার অন্য আত্মীয় স্বজনের দূরত্ব, এখানে আরেকজনের বাড়ির দূরত্ব, তাহলে এই দূরত্বটা তো র্যান্ডম, যে কোনো মান হতে পারে। তাহলে এই দূরত্ব নিয়ে দেখা যাচ্ছে কি যে আপনি একটা ডাটা সেট বানাইছেন যে এক্স ইকুয়াল টু 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, এরকম একটা ডাটা সেট। তো এই ডাটা সেটটা যদি আমরা ভেরিয়েন্সটা বের করি, তাহলে এইখানে দেখেন এক্স আই মাইনাস এক্স বার জিনিসটা আছে, এক্স আই মাইনাস এক্স বার যেহেতু আছে, তার মানে এইখানে আসলে কি হবে কি যে এইখানে যে ইউনিটটা আসবে মানে কোভেরিয়েন্সের যে ইউনিট, সেই ইউনিটটা যদি আমি এটাকে কিলোমিটার হিসাব করি, সেটা কিন্তু একটা কিলোমিটার স্কোয়ার আসবে। আপনি বুঝতে পারতেছেন? আম, জি। কারণ এই যে এক্স এর ইউনিট হচ্ছে 2 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার, এর মধ্যে আমি আবার দেখা যাচ্ছে গড় যে দূরত্ব আপনার বাসা থেকে সবার দূরত্ব বের করছি, যতদিনের দূরত্ব বের করছি তত দিয়ে ভাগ করছি, তার মানে গড় দূরত্বের ওইটাও তো একটা কিলোমিটারই আসবে, তাই না? হ্যাঁ। তাহলে এইখানে আমাদের ভেরিয়েন্সের যে ইউনিটটা সেটা হচ্ছে একটা কিলোমিটার স্কোয়ার। তাহলে আপনি চিন্তা করেন তাহলে কোভেরিয়েন্সের ইউনিটটা এখানে কি হবে, এই কোভেরিয়েন্সের জন্য এখানেও একটা কিলোমিটার স্কোয়ার আসবে, আর নিচে যেহেতু দেখেন এখানে কিলোমিটার টু দি পাওয়ার 4 আসবে না, মানে এই টোটাল আউটকামটা কি আসবে, এই টোটাল আউটকামটা আসবে কিলোমিটার টু দি পাওয়ার 4, এটাকে রুট করলে আবার হবে কিলোমিটার স্কোয়ার। তার মানে আমাদের মেইনলি এটা থাকবে কিলোমিটার স্কোয়ার ডিভাইডেড বাই কিলোমিটার স্কোয়ার। মানে মানে এখান থেকে এইটাই মানে মূল কথা যদি আমি একটু দেখাই, উপরে আমাদের ইউনিটটা থাকছে কিলোমিটার স্কোয়ার, আর নিচে কিলোমিটার টু দি পাওয়ার 4, তার মানে এটাও কিলোমিটার স্কোয়ার, কিলোমিটার স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1। তার মানে যখন আমি কোরিলেশনের মেজারটা করতেছি তখন কিন্তু সেটা ইউনিট ফ্রি, কোনো ইউনিট নাই। কিন্তু যখন আমি কোভেরিয়েন্সের মেজারটা করছি, কোভেরিয়েন্স আসলে কিছুই না আপনার জন্য আর কি, আপনাকে এটা মনে রাখতে হবে। কোভেরিয়েন্স আসলে অনেক কিছু, কিন্তু কোভেরিয়েন্স হচ্ছে আমি যে ভেরিয়েন্সটা বের করছি, ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে এক্স এর সাথে এক্স এর কোভেরিয়েন্স বের করা যেই কথা, ভেরিয়েন্স অফ এক্স বের করা একই কথা। আর কোভেরিয়েন্স অফ এক্স বলতে বোঝায় দুইটা যে ভেরিয়েবল আছে সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা কিরকম, পজিটিভ নাকি নেগেটিভ, কিংবা এটা কেমন শক্তিশালী,
সেটা আমরা দেখতে পারি। তার মানে আমরা দেখলাম কোরিলেশন যখন হিসাব করতেছি তখন কিন্তু আমাদের কোনো ইউনিট থাকতেছে না। এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ মেজার, যে ইউনিট ফ্রি। আর যখন আমি এই যে কোভেরেন্স মেজার করতেছি তখন আমাদের ইউনিটটা থাকতেছে, এগুলোকে বলা হয় অ্যাবসোলিউট মেজার, যেগুলোতে ইউনিট থাকে। তাই কোরিলেশনের জিনিসগুলো কখন লাগে, কোরিলেশন কিংবা কোভেরিয়েন্স, মানে দেখা যাচ্ছে কি যে আপনার কাছে হাইটের ডেটা সেট আছে আর ওয়েটের ডেটা সেট আছে। তো হাইটের ডেটা সেটের আপনার হচ্ছে ইউনিটটা হচ্ছে কি সেন্টিমিটার, আমরা মানুষের হাইট নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে হাইটের ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার আর ওয়েটের ইউনিটটা হচ্ছে কেজি। তাহলে যদি দুইটা ডাটা সেটের এই ইউনিটটা ডিফারেন্স হয়, তাহলে এই দুইটা ডাটা সেটকে আমরা কিভাবে তুলনা করব? তখন আসলে আমাদেরকে এই কোরিলেশনের মেজারটা লাগবে। মানে আপনি তো আর এটা বলতে পারবেন না কি যে এই হাইটের ডাটা সেটের আপনার কোভেরিয়েন্সের মানটা আসছে 10 সেন্টিমিটার স্কোয়ার, আর হচ্ছে ওয়েটের ডাটা সেটের কোভেরিয়েন্সের মানটা আসছে 15 কেজি স্কোয়ার। তাহলে একটা হচ্ছে মানে আপনি সেন্টিমিটার স্কোয়ারের সাথে কেজি স্কোয়ারে কিভাবে তুলনা করবেন? তো সেই জন্য আসলে কোরিলেশন নিয়ে আসে। আর একটা জিনিসও আছে, সেটাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলে, সেটা আপনাদের নাই। মানে যদি এরকম দুইটা ডিফারেন্ট ইউনিটের ডাটা সেট থাকে সেক্ষেত্রে আমাদের এই রিলেটিভ মেজার গুলো দরকার হয়। এই রিলেটিভ মেজারের একটা হচ্ছে কোরিলেশন। তো যার কারণে এই কোরিলেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ফর্ম অফ কোভেরিয়েন্স, আর এটা হচ্ছে একটা ইউনিটলেস মেজার। এখানে আমরা কিলোমিটার দিয়ে চিন্তা করছি, আমরা যদি এরকম কোনো ডাটা সেট নিয়ে কাজ করতাম, তাহলে যে আমরা ওজন নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে ওই যে কেজি স্কোয়ার কাটা দিয়ে 1 আসতো, মানে যেই ইউনিটে থাকুক না কেন ওটা আসলে ভ্যানিশ হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি আপনারে? জি, কিছুটা বুঝছি, যতটুকু বুঝছি এটা আচ্ছা, তারপরে এখানে ভিডিও দেখে দেখেন, আর একটু। correlation is a standardized form of covariance that removes the unit of the variables. তো আমি ফর্মুলা থেকে আপনার এটা বলছি কি কেমনে এই ইউনিট গুলো বাদ হয়ে যায় আর কি। allowing for easier comparison, এই যে easier comparison কেন হচ্ছে, যদি এই যে ডিফারেন্ট ইউনিটের ডাটা সেট থাকে তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন। মনে করেন হাতির হাইট আর ঘোড়ার ওজন, এইরকম দুইটা ডাটা সেট আছে। এই দুইটা ডাটা সেট দিয়ে আপনার বললো কি যে এই দুইটা ডাটা সেট তুমি কেমনে কম্পেয়ার করবা, কোন দুইটা ডাটা সেট হচ্ছে, কোন ডাটাটা ভালো। মনে করেন আপনার আপনি কত ঘন্টা পড়াশোনা করেন আর বাংলাদেশের হচ্ছে তামিম ইকবালের ব্যাটিং এর যে হচ্ছে ডেটা, এই দুইটা ডাটা সেটের মধ্যে কোনটা ভালো? তো এই ক্ষেত্রে আপনাকে এই কোরিলেশন বের করতে হবে, যেটা আসলে ইউনিটলেস রিলেটিভ মেজার করতে হবে, কিংবা আপনার ওই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। ঠিক আছে? জি জি। and covariance indicates, এখানে দেখেন প্রশ্নটাকে আমরা দেখি, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন কোভেরিয়েন্স এন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো আমরা তো ফর্মুলাটা দেখছিলাম, বি নম্বরে বলছে কোভেরিয়েন্স ইন্ডিকেট দ্য টাইপ অফ রিলেশনশিপ whereas কোরিলেশন প্রোভাইড দ্য স্ট্রেংথ অফ রিলেশনশিপ। এই কথাটা পুরোপুরি মানে এই কথাটা যতটুকু আছে ততটুকু সত্য, কিন্তু এর আড়ালে আরো একটা সত্য কথা লুকায় আছে, সেটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়। ওই যে আমরা নেগেটিভলি পারফেক্ট, পজিটিভলি পারফেক্ট এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, তাহলে আমি কিন্তু সাইনটা দেখেই বুঝতে পারি কি যে আসলে এটা পজিটিভ রিলেশন নাকি নেগেটিভ রিলেশন। সেও এটা নট অনলি প্রোভাইড দ্য স্ট্রেংথ অফ রিলেশনশিপ বাট অলসো প্রোভাইড দ্য ডিরেকশন অফ রিলেশনশিপ। মানে পজিটিভ নেগেটিভ দিয়ে তো আমি বুঝতে পারি এই এদের রিলেশনের ডিরেকশনটা কোন দিকে, এটা পজিটিভ দিকে রিলেশনের ডিরেকশন নাকি নেগেটিভ দিকে ডিরেকশন। তো প্লাস মাইনাস দ্বারা আমরা এটা বুঝতে পারি। আর এই মানটা যদি -1 কিংবা +1 এর কাছাকাছি হয়, তাহলে সেখান থেকে আমি স্ট্রেংথ সম্পর্কে একটা আইডিয়া পাইতে পারি। তো যার কারণে আর কি এই বি নম্বর কথাটা সত্য, কিন্তু তার থেকে সত্য কথা হচ্ছে এখানে কোরিলেশন প্রোভাইড, এটা নট অনলি স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ, এখানে সাথে অ্যাড হবে ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ। তারপরে বলছে বোথ কোভেরিয়েন্স এন্ড কোরিলেশন মেজার। আপনি কি বুঝছেন বি নম্বরটা? বি নম্বরটা নট বললেন কেন? ওখানে নট হলে পরে রাইট হতো। না, এখানে বি নম্বরটা সত্য না এই জন্যই কারণ কোরিলেশন শুধু রিলেশনশিপের শক্তিমত্তাকেই প্রকাশ করে না, রিলেশনশিপটা পজিটিভ নাকি নেগেটিভ সেটাকেও প্রকাশ করে।
বুঝতে পারছেন? জি তারপর জি। আর এর মান আমি বললাম কি যে মনে করেন হচ্ছে -0.9। তো -0.9 দ্বারা আপনি কি বুঝবেন এদের রিলেশন ভালো না খারাপ, মানে পজিটিভ না নেগেটিভ খারাপ। রিলেশন? খারাপ রিলেশন। তাহলে আপনি কি নেগেটিভ বুঝবেন? হলে তো আর স্ট্রং থাকলো না এখানে। নেগেটিভ হলেও স্ট্রং থাকবে না কেন? এক -1 এর কাছাকাছি না? নেগেটিভলি সে অনেক খারাপ সম্পর্ক না? জি জি। মানে সম্পর্ক, মানে আমরা হচ্ছে আর কি, মানে আমাদের সমাজে যেটা হয়ে থাকে কি যে ও তো অনেক বড় কাজ করে ফেলছে, আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো না, আজ থেকে ওর সাথে আমার সম্পর্ক ত্যাগ করলাম। কিন্তু এজ এ স্ট্যাটিস্টিয়ান আমাদের আসলে এগুলো এভাবে কাজ করে না। এটা দ্বারা বোঝায় কি যে আসলে সম্পর্ক গভীরভাবে কাজ করবে, কিন্তু এটা নেগেটিভলি কাজ করবে। বুঝছেন আমার কথা? জি মানে জি। সম্পর্ক নেগেটিভ হয়ে গেছে, মানে মানে সম্পর্ক জটিল, কিন্তু এটা নেগেটিভ দিক দিয়ে আর কি। আপনারা পাওয়ারকে স্বীকার করেন, মানে একটা শক্তিকে, সেটা খারাপ শক্তি হলেও হ্যাঁ শক্তি, হ্যাঁ, ভালো সেটাই শক্তি সেটাই। হলেও শক্তি। ওই যে জি। আপনারে আমি হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কথা বলছিলাম একদিন, কি যে আমরা আসলে মনে করি কি যে ও কি, ওই যে আপনার বন্ধু দাঁত টাত নিয়ে কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা আপনি জানেন, ওই যে ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নিয়ে, মানে রিয়েল লাইফ নিয়ে চিন্তা করলে একটু বিষয়, আর এগুলো আসলে এরকমই হওয়া উচিত। তারপর আচ্ছা, তারপরেরটা দেখি আমরা, কোভিরিয়েন্স ক্যান রেঞ্জ বিটুইন -1 and +1 and correlation is scale version covariance। তো এখানে আসলে কোভেরিয়েন্স এর রেঞ্জ তো যে কোনো কিছু হতে পারে। কোভেরিয়েন্স এর রেঞ্জ আসলে কি, আপনি কি চিন্তা করে বলতে পারবেন কি যে এটা রেঞ্জ কত থেকে কত মানে? -1 এর থেকেও কোভেরিয়েন্স কি এর ওয়ান থেকেও টাইপ বেশি অফ দিতে। কি? কোভেরিয়েন্স জিনিসটা কি ওয়ান টাইপ অফ ভেরিয়েন্স, তাই না? কোভেরিয়েন্স মানে কি? কোভেরিয়েন্স মানে হচ্ছে জি। দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক। আর ভেরিয়েন্স মানে হচ্ছে, মানে ভেরিয়েন্স অফ এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে কি কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স। তাহলে আমি কিন্তু তো ভেরিয়েন্সের ফর্মুলাই জানেন, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এটার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। তার মানে এই যে উপরের ভ্যালুটা, এই ভ্যালুটা হয় পজিটিভ হবে, আর যদি এক্স এর মানটা জিরোর সমান হয়, সবগুলো ভ্যালু হচ্ছে যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে তো ভেরিয়েন্সের মানটা জিরো। তার মানে কোভেরিয়েন্সের ভ্যালুটা সবসময় কি জিরোর থেকে বড় হবে অথবা জিরোর সমান হবে। তার মানে এর রেঞ্জটা হচ্ছে কি জিরো থেকে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছেন? জি। তাহলে কি -1 বলছো, এটা তো মাইনাস তো -1 থেকে ভেরিয়েন্সের ফর্মুলা, হবে না। না না ওটা হতেই পারে না, এই জন্য ওটা আগেই বাদ। ঠিক আছে, কিন্তু পরবর্তী কথাটা কিন্তু সত্য কি যে কোরিলেশন ইজ এ স্কেল ভার্সন অফ কোভেরিয়েন্স। স্কেল ভার্সন মানে হচ্ছে আপনি ওই যে এখানে আপনি কি ভাগ করে করে কমাইছেন। স্কেল বলতে বোঝায়, স্কেল অপারেশন জিনিসটা হচ্ছে কি যে কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই করা কিংবা গুণ করা। আর গুণ করা আর ভাগ করা জিনিসটা একই। কারণ আপনি যদি বলেন কি যে 2 দ্বারা ভাগ করছি, এটার মানে বলতে বোঝায় আসলে আপনি হাফ দ্বারা গুণ করছেন। তো জিনিসটা একই। তো এখানে আমরা যেহেতু এই যে ফর্মুলা যেটা দেখছিলাম যে নিচে আমরা ভাগ করছি কিছু একটা, তার মানে এখানে স্কেল ভার্সন বলা যায়। কিন্তু তার আগে আমরা ওটাকে রিজেক্ট করে দেব, কারণ এটার রেঞ্জটা হচ্ছে কি জিরো থেকে ইনফিনিটি, এখানে -1 থেকে +1 দিছে। বুঝতে পারছেন? জি। আর এখানে বলে দিছে কি বলছে, কোভিরেজ ক্যান টেক এনি ভ্যালু ডিপেন্ডিং অন দ্য স্কেল অফ দ্য ভেরিয়েবল। ক্যান এনি ভ্যালু বলছে, কথাটা সত্য না, কারণ আপনি এখনই দেখলেন জিরো থেকে ইনফিনিটি হবে এটা। আর কোলিশন হাউএভার ইজ ইকুয়াল টু অলওয়েজ -1 থেকে +1। তারপরে এখানে দেখেন হুইচ হুইচ স্ট্যাটিস্টিক্স ইজ ইউজড টু ডিটারমাইন আনরেস্ট্রিক্টেড মডেল is preferable to the restricted model when testing the joint hypothesis, এইটা তো given regression contest। তো এটা একটা বিশাল জিনিস। এই এই এটার একটা নাম আছে, এটাকে বলা হয় রামসে রিসেট টেস্ট। তো নাম তো আপনার এখন দরকার নেই, এখন রেস্ট্রিক্টেড মডেল আর আনরেস্ট্রিক্টেড মডেল বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। রেস্ট্রিক্টেড মডেল তো বুঝছেন কি যে আপনি রেস্ট্রিকশনের মধ্যে থাকবে, কি যে আপনার কাছে একটা মডেল আমি বলে দিলাম y equal to α1 plus β1 x plus β2, এটা x1 এটা x2 প্লাস হচ্ছে এরর টার্ম। ঠিক আছে,
আর আমি আরেকটা মডেল বলতেছি আলফা 1 প্লাস বিটা 1 প্লাস হচ্ছে ইরোর টার্ম। তো এই যে মডেলটা, এই মডেলটাকে আমরা বলতেছি হচ্ছে আনরেস্ট্রিক্টেড, কোনো রেস্ট্রিকশন নাই। আর এই মডেলটারই একটা রেস্ট্রিকশন যদি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে বিটা 2 ইকুয়াল টু 0, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই মডেলটা পাই। তার মানে এটা আসলে কি রেস্ট্রিক্টেড মডেল, রেস্ট্রিক্টেড মডেল। রেস্ট্রিক্টেড কেন হলো? কারণ ওই যে একটা বিটা টু ইকুয়াল একটা জিরো। রেস্ট্রিকশন অ্যাপ্লাই করলাম বিটা 2 ইকুয়াল টু 0, এটা একটা রেস্ট্রিকশন, বুঝতে পারছেন? আর একটা এই জি। রেস্ট্রিক্টেড আনরেস্ট্রিক্টেড ছাড়াও আরো আরো নাম আছে। এটারে বলে আপনার ওই যে নেস্টেড মডেলও বলে। কি যে এই মডেলটা, এই মডেলটার হচ্ছে নেস্টেড মডেল। ওই যে নেস্ট মানে পাখির বাসা না, তো এটা যদি মনে করেন একটা গাছ হয়, এখানে যদি একটা পাখির বাসা আছে, তো গাছটা হচ্ছে একটা বড় মডেল, আর এই বাসাটা হচ্ছে নেস্ট, বাসা পাখির ছোট, এটা হচ্ছে ছোট মডেল। তাহলে এই ছোট মডেলটাকে এই বড় মডেলটার নেস্টেড মডেলও বলে। তো এখন এখানে যদি মনে করেন আমাদের একটা কোফিশিয়েন্ট নিয়ে কথাবার্তা থাকে, কি যে বিটা 2 এটা ইকুয়াল টু 0 কিনা, এটা আপনি টেস্ট করবেন। যদি সিঙ্গেল কোফিশিয়েন্ট টেস্ট করি তাহলে আমরা টি টেস্ট দিয়ে করি, টি স্ট্যাটিস্টিক বলে ওটারে। আর যদি আমাদের একাধিক কোফিশিয়েন্ট টেস্ট করি, এখানে দেখা যাচ্ছে আমার দুইটা, এখানে তো দুইটা, এখানে মনে করেন আমি আরেকটা ভেরিয়েবল দিয়ে দিলাম কি যে বিটা 3 x3, তাহলে এখানে দুইটা শর্ত অ্যাপ্লাই করতে হবে, কি যে বিটা 3 ইকুয়াল টু 0 কিনা। তার মানে আমাদের এখানে দুইটা কোফিশিয়েন্টের ভ্যালু 0 কিনা টেস্ট করতেছি, কিংবা দুইয়ের অধিক যদি কোনো কোফিশিয়েন্ট 0 কিনা টেস্ট করি আমরা, মানে যদি একটা রেস্ট্রিকশন থাকে তাহলে আমরা টি স্ট্যাটিস্টিক বলবো এটার অ্যান্সার, কি যে টি স্ট্যাটিস্টিক দিয়ে আমাদের হাইপোথিসিস টেস্টটা করতে হবে। আর যদি আমাদের হচ্ছে এরকম একাধিক রেস্ট্রিকশন থাকে তাহলে সেখানে আমাদের এএপি স্ট্যাটিস্টিক ইউজ করতে হবে। তো এখানে দেখেন কি হয়েছে, তো এখানে যেটা হয়েছে কি যে এখানে দুইটা রেস্ট্রিকশন, একটা বিটা 1 আর বিটা 2, তার মানে এটা একাধিক রেস্ট্রিকশন, তার মানে এটা চলে যাবে হচ্ছে এফে, বুঝতে পারছেন? জি। আর যদি এখানে বলতো কি যে সিঙ্গেল সিঙ্গেল হলে কিন্তু আপনার জেড দিয়েও আপনি করতে পারবেন, টি দিয়েও করতে পারবেন, তবে ওইখানে কিছু শর্ত থাকে, কি যে আপনি ভেরিয়েন্স জানেন কিনা, এগুলো আসলে হাইপোথিসিস এর বিষয়, তো এটা মানে অনেকটা মনে করেন আপনারে আমি হচ্ছে পায়েস খাইতে দিলাম, পায়েসের ভিতরে কিসমিস আছে, তো আপনারা হঠাৎ করে এটা বুঝাইলে গেলে ওই পায়েসের ভিতর থেকে কিসমিস বেছে খাওয়াইতে হবে, যেটা অনেকজনের সামনে, মানে অনেকগুলো টপিক থাকবে, সেটা থেকে আপনি মানে পার্টিকুলার এটা বোঝানো খুবই মুশকিল আর কি। কিন্তু আপনি এই ডিটা নিতে পারেন যদি সিঙ্গেল রেস্ট্রিকশন থাকে, তাহলে জেড স্ট্যাটিস্টিক এটা আপনার আচ্ছা, যদি সিঙ্গেল 90, থাকে তাহলে কি হচ্ছে বি বি ওয়ান থাকতে পারে, হ্যাঁ বি টু শুধু বি থাকবে ওয়ান, না তখন? বি ওয়ান থাকতে পারে কিংবা বি টু থাকতে পারে। মনে করেন আপনার একটা প্রশ্ন করি, কি যে মনে করেন হচ্ছে এই মডেলটা, এই যে এই মডেলটার উপরে সিঙ্গেল রেস্ট্রিকশন কত ভাবে দেওয়া যাবে বলতে পারবেন? আহ, তিন আহ, তিন ভাবে দেওয়া যাবে নাকি? বিটা 1 বিটা 2 বিটা 3, কেন এই যে আলফা 1 এটা এটা দেওয়া যাবে না, এটাও তো একটা প্যারামিটার। তাহলে চারটা। এখন আপনারে বললাম কি যে হচ্ছে এই মডেলটার উপরে সিঙ্গেল রেস্ট্রিকশন দেওয়ার প্রবাবিলিটি বের করেন, করতে পারবেন? না। সিঙ্গেল রেস্ট্রিকশন দেওয়া যাবে চারটা, তাহলে চারটা একটা উপায়, ডাবল রেস্ট্রিকশন দিলে কয়টা করে করা যাবে, সেটা হচ্ছে 4C2, দুইটা। দুইটা কেন, এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে, তার মানে চারটা। 4C2 প্লাস 4C3 প্লাস 4C4 প্লাস 4C1 ডিভাইডেড বাই 4C1, এটা হচ্ছে এটার অ্যান্সার। কম্বিনেশন নিয়ে আমরা কথা বলছিলাম, জানি না এটা এত ব্যাখ্যা করে লাভ নেই, জাস্ট যাচাই করলাম, আপনি তো ক্লাসই দেখেন না। তারপরে আচ্ছা ঠিক আছে, আমরা টাইম সিজের আগ পর্যন্ত দেখে ফেলবো। এখানে দেখেন, হোয়াট ডাজ দ্য ইন্টারসেপ্ট কোফিশিয়েন্ট রিপ্রেজেন্ট ইন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে ইন্টারসেপ্ট কি করে?
ইন্টারসেপ্ট বলে কি যে হচ্ছে যদি আমাদের যে কোভিরেট গুলো আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে, এটার মান যদি 0 হয় তাহলে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার মিনটা হচ্ছে বিটা নট। বুঝতে পারছেন? কথাটা রিপিট করেন আরেকবার। এইখানে হচ্ছে মানে আমাদের যে মাল্টিপল রিগ্রেশন মডেলের হচ্ছে ভেরিয়েবল হচ্ছে x1 থেকে শুরু করে x1i থেকে শুরু করে xki পর্যন্ত, তার মানে হচ্ছে এখানে k সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তো এখানে বিটা নট এটা কি রিপ্রেজেন্ট করে? বিটা নট রিপ্রেজেন্ট করে এটাই, আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোর মান যদি 0 হয়, মানটা 0 হলে এই যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গড় ভ্যালুটা কত সেটা আমরা বের করি। বুঝতে পারছি আমি? জি। আর যদি বলে কি যে মনে করেন এই যে ভ্যারিয়েবলটা আছে এখানে বিটা ওয়ানটা কি রিপ্রেজেন্ট করে, বিটা ওয়ানের কথা যখন আমরা বলবো কি রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু একটু আমাদের ইন্টারপ্রিটেশনে চেঞ্জ আসে। সেটা সেটা আমরা বলতে বোঝাই কি যে এই বিটা ওয়ানকে বলা হয় হচ্ছে পার্শিয়াল রিগ্রেশন কোএফিসিয়েন্ট। পার্শিয়াল কেন বলি, কারণ বিটা ওয়ানকে যখন আমরা ইন্টারপ্রেট করতে চাইবো তখন আদার্স যে ভেরিয়েবল গুলো থাকবে তাদের ইফেক্টকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তাদের ইফেক্টকে ফিক্সড ধরে আমাদেরকে বলতে হবে কি যে আমি যদি বলি বিটা ওয়ান কত, মনে করেন বিটা ওয়ান এর মান হচ্ছে 2, আর এই বেটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা উদাহরণ দিয়ে বলি, আর এই এক্সটা মনে করেন হচ্ছে আমাদের ইনকাম। আরো অনেকগুলো ভেরিয়েবল আছে যেগুলো নিয়ে আমরা কথা বলছি না। তা আমি যদি বলি কি যে অন্যান্য ভেরিয়েবলের ইফেক্ট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে 1 ইউনিট ইনকাম পরিবর্তনের কারণে এক্সপেন্ডিচারের মান 2 ইউনিট পরিবর্তন হয়, গড়ে 2 ইউনিট পরিবর্তন হয়। বুঝছেন আমার কথা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি দেখেন এখন it represent the slope of the regression line respect to the first independent variable। এই কথাটা হবে না, কারণ হচ্ছে আপনি যদি ম্যাথের জ্ঞান থাকে তো যেটা আর কি ভেরিয়েবল ছাড়া থাকে, আমাদের ম্যাথমেটিক্স একটা ফর্ম ছিল y = mx + c, এটাকে বলা হয় হচ্ছে আপনার ঢালাকার সমীকরণ। তো এখানে যে কনস্ট্যান্ট মান c থাকে আমরা কিন্তু এটাকে জাস্ট c + mx এই আকারে লিখি। তো এই জিনিসটুকু হয় হচ্ছে c, আর এখানে যেই থিটাটা থাকে এটা ট্যান থিটার মানটা হচ্ছে আপনার m, এটা আপনার জানা লাগবে না। তো মেইনলি এই যে ইন্টারসেপ্ট টার্ম, মানে আমাদের যেই মডেলের যে ইন্টারসেপ্ট সেটা আসলে এখান থেকেই আসছে কি যে এখানে যদি তার ফিগারটা ড্র করি তাহলে এই ওয়াই এক্সিস কে যে পয়েন্টকে কাট করে অরিজিন থেকে সেটা ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে এই এই যে ইকুয়েশনটা থাকতেছে এই স্ট্রেট লাইনটার হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে সি। তো যে কোনো মডেলই দেখি আমি y = আলফা প্লাস বিটা এক্স লিখছি, তাহলে এই মডেলের ইন্টারসেপ্ট হচ্ছে আলফা। আর এই যে বিটা ওয়ানটা হচ্ছে কি, বিটা ওয়ানটা হচ্ছে এই এক্স এর স্লোপ কোএফিসিয়েন্ট। কেমনে, এই যে c = mx, এটা তো ম্যাথের কনসেপ্ট। এমটাকে আমরা বলি হচ্ছে স্লোপ, স্লোপ মানে হচ্ছে ঢাল, ঢাল মানেই হচ্ছে ট্যান থিটা। যাই হোক এত কিছু আপনার লাগবে না, বাদ। তো এখানে এটা হবে না, এই জন্যই ইট রিপ্রেজেন্ট দ্য স্লোপ রিগ্রেশন লাইন উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হবে না। এটা হবে, এটা কখন হচ্ছে যদি বিটা ওয়ানের কথা বলতো, কিন্তু এখানে বলছে ইন্টারসেপ্টের কথা। এখানে বিটা নট না দিয়ে যদি বিটা ওয়ান দিত তাহলে বলতাম আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। তো এখন বি নম্বরে যাই, রিপ্রেজেন্ট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হোয়েন অল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর দেয়ার মেইন ভ্যালুস। এটা অল মেইন ভ্যালুস না হয়ে কি হবে, এটা 0 হবে, তাহলে এটা হইতো। সি নম্বর বলছে ইট ইজ ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান টেক। তো এই জিনিসটা হতেও পারে নাও পারে, কারণ আমাদের বিটা ওয়ান বিটা টু এই যেরকম এই কোএফিসিয়েন্টের মান, যেরকম আমি একটা মডেল লিখছি মনে করেন y = 2 + 3x। তো এখানে আমি বললাম কি যে x এর মানটা পজিটিভ, তাহলে x এর মান যদি পজিটিভ হয় তাহলে কি x এর মান যদি 1 হয় তাহলে কি y এর মানটা 2 এর থেকে বড় হয়ে 5 হয়ে যাবে না? তো যার কারণে এটা জি। সব সময় সত্য হবে না। কিন্তু যদি একই মডেলের ক্ষেত্রে 2 - 3x যদি আমি বলতাম তখন সত্য হতো। তো যার কারণে এটা হবে না, কারণ আমরা এই যে বিটা ওয়ান বিটা টু বিটা কে
এই অল কোফিসিয়েন্টের মান যদি নেগেটিভ হয় তাহলে 3 নম্বরটা সত্য হইতো, কিন্তু এটা যেহেতু আমরা জানি না, তার মানে আইদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, দুইটাই হতে পারে, সো এটা আমরা নিচ্ছি না। তারপরে ডি নাম্বার তো হতে বাধ্য, কারণ আপনি 3টা অপশনই চেক করে ফেলছেন, তো চোখ বুজে ডি নাম্বার দিয়ে দিতে পারেন টাইম কম থাকলে। তারপরে পড়া ভালো, তাতে কনফিউশন বাড়ে। It is predicted value that the dependent variable when all independent variable are zero. তো এটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। আপনি তারপর এটা পড়ে দেখেন, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। এরপরে হচ্ছে এইখানে দেখেন, when testing the slope coefficient using critical value approach, under the condition would you reject the null hypothesis? এটাই হচ্ছে টু টেল টেস্ট। তো এইখানে আমাদের একটু কথা বলতে হবে, এটা একটা আলাদা জিনিস, জানি না আপনি কতদূর বুঝবেন। তো এটার জন্যই আমরা একটু আগে, এর আগে যে আমরা কনফিডেন্স ইন্টারভাল বের করলাম, ঠিক আছে? তো কনফিডেন্স ইন্টারভাল এটা ছিল 1 মাইনাস আলফা, এটা হচ্ছে কনফিডেন্স লেভেল। আর এই যে এটা ছিল, এটা হচ্ছে আলফা বাই 2, এটা হচ্ছে আলফা বাই 2। এইটাকে আমরা বলছিলাম এই দুইটা মিলে আলফা বাই 2 প্লাস আলফা বাই 2, এটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। সিগনিফিকেন্স সিগনিফিকেন্স লেভেল আসলে কিছুই না, ওই যে আমরা 19 এ যখন পড়ছি কি যে 5% এরর কনসিডার করে, 19 এর ফার্স্ট চ্যাপ্টারে ফিজিক্সের ছিল কি যে 5% ভুল হলে সেটা ঠিক আছে। তো এখানেও 5% সিগনিফিকেন্স লেভেল আলফা ইকাল টু 5%, এটা মানে বোঝায় কি যে 90, তাহলে 1 মাইনাস আলফা কত হচ্ছে, 1 মাইনাস 0.05, তার মানে হচ্ছে কি 0.95, তার মানে হচ্ছে কি 95%। তাহলে 1 মাইনাস আলফাটাই হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল, তার মানে 95% কনফিডেন্স লেভেল। 5% সিগনিফিকেন্স লেভেল মানে হচ্ছে কি 95% কনফিডেন্স লেভেল, 95% কনফিডেন্স লেভেল। এখানে আমরা যেটা করতেছি কি যে 5% যদি ইরর হয় তো 5% ইরর গ্রান্টেড। তো এই যে আমাদের কনফিডেন্স লেভেল বাদে যেই এরিয়াটা থাকবে সেটাকে আমরা, এইটাকে আমরা বলবো, এই এরিয়াটুকুকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। মানে এর ভিতরে যদি আমাদের যেটা টেস্ট করতেছি, এখানে বিটা টেস্ট করবো, বিটা 1 এর ভ্যালু থাকে তাহলে আমরা বলবো ওই নাল হাইপোথিসিসকে আমরা অ্যাকসেপ্ট করব, আর যদি এর বাইরে থাকে তাহলে সেটাকে আমরা রিজেক্ট করব। তাহলে এই যে এই এরিয়া আর এই এরিয়া মিলে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে রিজেকশন, এটাকে আমরা বলছি হচ্ছে রিজেকশন এটা কি দুই দুই পাশকে একসাথে রিজেকশন রিজিয়ন। বলছে? হ্যাঁ, এই জন্য এটা টু টেল টেস্ট। যদি দুই পাশে রিজেকশন থাকে সেটাকে বলি আমরা টু টেল টেস্ট, আর যদি এক পাশে রিজেকশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান টেল টেস্ট। তাহলে এটাও রিজেকশন রিজন। এরকম হতে পারে, এখন আরেকটা ফিগার এরকম হতে পারে কি যে শুধুমাত্র আপনার এই পাশটাতে রিজেকশন রিজন আছে, তখন আর কিন্তু আলফা বাই 2 হবে না, তখন এটা পুরোটাই আলফা, কারণ ভুল হতে পারে 5%, তার মানে ভুল এক সাইডেই হয়েছে, ঠিক আছে? তাহলে আপনার এই 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 পুরো ভ্যালুটা আচ্ছা। হবে তখন 1 মাইনাস আলফা। আর এইটাকে কি, এটা কি আপনার হাতের ডান হাতে আছে না, এটা যদি 0 হয় তাহলে এটা ডান দিকে আছে না, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে রাইট টেইল টেস্ট, রাইট টেইল টেস্ট। এখন রিজেকশন রিজন তো এইদিকেও হতে পারে, রিজেকশন রিজন এইদিকেও হতে পারে। তো এইদিকে যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের আলফা, আর এই টোটাল হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে এই টেস্টটাকে আমরা বলবো হচ্ছে লেফট লেফট টেইল টেস্ট। লেফট লেফট টেস্ট। তার মানে রিজেকশন রিজনটা বাম দিকে আছে, ঠিক আছে? জি। এখন প্রশ্নে আসি। প্রশ্নে বলছে when testing the slope coefficient using the critical value approach, তো ক্রিটিক্যাল ভ্যালু কোনটা? ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে সেই সকল ভ্যালু যেটা, যে ভ্যালুটা মনে করেন আপনাদের ফুল রিজনটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাকসেপ্টেড রিজন আর একটা হচ্ছে রিজেকশন রিজন। যেরকম এইখানে যে ভ্যালুটা ছিল,
এই ভ্যালুটা কি করছে, এইদিকে গেলে হচ্ছে কি সে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, তাই না? আপনি কি লেখা দেখতে পাচ্ছেন? লালের এখন একটু অস্পষ্ট লাগছে, আচ্ছা, একটু অ্যাকসেপ্টেন্স, লালটাই করে দাও। এটাকে আমরা বলছি কি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। তাহলে এইখানে এই যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা কি দুইটা ভাগে ভাগ করছে না, এদিকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, এদিকে রিজেকশন রিজিয়ন, মানে এইটা। তাহলে এই পয়েন্টটাকে আমরা জি, বলবো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল, দুইটার মাঝখানে যেটা আছে। মূল কথা হচ্ছে যে পয়েন্ট টোটাল কার্ভের এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। যেরকম এই কার্ভের ক্ষেত্রে কি হবে, এটা এই পয়েন্টটাকে আমরা বলবো কি ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু। ঠিক আছে? আর তাহলে এই যে টু টেল টেস্ট যখন হবে তখন ক্রিটিক্যাল ভ্যালু কয়টা থাকবে বলেন জানি এই টেস্টের ক্ষেত্রে? দুইটা থাকবে। দুইটা থাকবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, এটাও ক্রিটিক্যাল ভ্যালু। এখন আসেন টু টেস্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু দুইটা। এখন আমরা এখানে তো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ করতেছি, কি যে এটা হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন। তো নর্মাল ডিস্ট্রিবিউশন কি সিমেট্রিক। তো এইখানে যদি হয় মনে জি, করেন হচ্ছে 2, তাহলে একই সেম ডিসটেন্স এখানে হবে নেগেটিভ -2। টু। ঠিক আছে? জি, তাহলে এখন মনে করেন এই ভ্যালুটা কত -3, তাহলে এই ভ্যালুটা কত -4। ঠিক আছে? এটা কি হবে 3 হ্যাঁ। 4। হুম। বুঝতে পারছেন? মনোযোগ ভালো মতো দিতে হবে। জি, আমি বুঝতে পারছি। তাহলে এইটাকে আমরা বলেন। বলতেছি এটা হচ্ছে আমাদের রিজেকশন রিজিয়ন, এটা হচ্ছে রিজেকশন রিজিয়ন। এখন আপনি মডুলাস কেমনে কাজ করে এটা কি বুঝেন? মডুলাস, হুম, না মডুলাস অফ বলেন। -5, এটার মান যে ফার্স্ট জি, আসে এটা এটা জানেন? পজিটিভ হয়ে যাবে। জি, আচ্ছা, এতটুকু জানলেই হবে। মডুলাসের ভিতরে নেগেটিভ থাকলে পজিটিভ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মডুলাস আসলে কিছুই না, মডুলাস ডিস্টেন্স মেজার করে, কি যে মডুলাস অফ এক্স এটা ইকুয়াল টু হবে এক্স তখন হবে যখন এটা 0 থেকে বড়, মাইনাস এক্স হবে যদি এটা 0 থেকে ছোট হয়। তো মানে আপনি -5 দিচ্ছেন, মানে এটা 0 থেকে ছোট ভ্যালু, সেই জন্য এই ফর্মুলা মাইনাসটা আগে চলে আসে আর এক্স এর ভ্যালুটা -5 হচ্ছে 5। তাহলে বাঙালিরে আমরা এটা বুঝি যে এই কথাটা বললে আর মাথা কাজ করতে চায় না। তো যাই হোক, হুম, তাহলে জি, এইখানে আমাদের রিজেকশন রিজনের ভ্যালুটা আমি বলতে পারি কি যে এখানে যে ভ্যালুটা থাকতেছে আর এখানকার যে ভ্যালুটা থাকতেছে সেই ভ্যালুটার মান কি যে হচ্ছে এটা, মানে মডুলাস টি এর মান, টিটা হচ্ছে মনে করেন ভ্যালু, এটা কি 2 এর থেকে বড় হবে। বুঝতে পারছেন? কারণ এখানে যদি আমি জি, -3 ইনপুটটাও দিই, -3 ইনপুট দিলে কি 3 থেকে বড় না? পজিটিভ হয়ে যাবে। তাহলে হুম, টোটাল টেস্ট হবে পজিটিভ ভ্যালু রিজেকশন রিজনে থাকতে পারে, নেগেটিভ ভ্যালু রিজেকশন রিজনে থাকতে পারে। থাকতে পারে। সেই কথাটা আমাদের এখন এখানে বলতে হবে। এখন এখানে বলছে কি যে বিটা নট হচ্ছে টোটাল টেস্ট। টোটাল টেস্ট যদি হয় তো আমরা দেখি টোটাল টেস্ট, তাহলে আমাদের কার্ভটা হচ্ছে এরকম। এই টোটাল টেস্টে তাহলে আমাদের এইখানে একটা ভ্যালু থাকবে, এইখানে একটা ভ্যালু থাকবে, আর এই কার্ভের এইটার আন্ডারে আমরা বলছি সিমেট্রি। এখন এই যে মডুলাস টি, তাহলে এইখানে যদি আমাদের টি থাকে, এখানে ক্রিটিক্যাল ভ্যালু মনে করেন, এখানে একটা ক্রিটিক্যাল ভ্যালু আমি বলছি এটা হচ্ছে সিআর মাইনাস সিআর, আর এটা তাহলে কি হবে প্লাস সিআর। বুঝতে পারছেন? এটা যে জি, ক্রিটিক্যাল ভ্যালু হবে এটা কারণ ঠিক। বুঝছেন? কারণ এটা দুই হ্যাঁ, দিকে রিজেকশন রিজন থাকবে যেহেতু সেটা। জি, হচ্ছে হ্যাঁ, টোটাল হয়ে এখন গেছে এই এখন। টি এর মানটা কি হবে, এদিক থেকে গেল রিজেকশন রিজনের মধ্যে পড়বে, এদিক থেকে গেল রিজেকশন এর মধ্যে, সেই জন্য আমরা এখানে মডুলাস টি গ্রেটার দেন সিআর, যার কারণে এই সি নাম্বারটা হবে। বুঝতে পারছেন? মানে জাস্ট জি, আগের এক্সাম্পলের সাথে তুলনা করলে আপনি এটা বুঝে নেবেন। তো এই পড়াশোনা আপনি হচ্ছে টাইম সিরিজের এটা পার্টটা আপনি নিজে দেখবেন, নিজে দেখলে যদি না বুঝেন তাহলে আপনি আমারে জিজ্ঞেস করতে পারেন। আর আমি আপনারে প্রসিডিওরটা বলি, সেটা হচ্ছে আপনি আগে যেই লেকচারটা দিছিলেন 45 পেজের যে লেকচারটা, সেই লেকচার টাইম সিরিজ পার্টটা খুব ভালো মতো করে আগে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে আসবেন, দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে আসলে ওইখানকার টেক্সট বেসড। বুঝতে পারছেন?
আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস তাহলে হচ্ছে আহ, এটা দেখে আসবো। তারপরেও যেহেতু কখনো করি নাই টাইম সিরিজ, আপনি আলোচনা করবেন, তারপর আমি দেখে আসবো যে এখানে যা যা আছে বা ওইগুলো হ্যাঁ, করবো। আপনি আপনি আপনার সমস্যা হলে আমাদের জানাবেন। আর এরপরে এরপরে বাকি জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট টাইম কথা বলবো যদি থাকে আর কি। এদিকের অনেক অনেক কিছু পড়া আছে এর আগে, এই হ্যাঁ, যে আপনি আপনি ক্লাসে করেছি। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন কি যে হচ্ছে কোনগুলো নিয়ে আর আলোচনা করা হয়। তবে আমার মনে হয় কি যে আপনার খুবই কম জিনিসই আছে, বা সর্বোচ্চ থাকলে হয়তো 10% জিনিস আছে যেগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন।